আমার হাতে একটা বোতল, 1 লিটার কেরোসিন তেল কেনা। আমি জানি এদিকে কোনো কিছু হবে না, কিন্তু তারপরও মাথার মধ্যে এমনভাবে রাগ চেপে বসেছিল আমার। মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লে মানুষ যেরকম উদ্ভট আচরণ করে, ওই বাড়ি থেকে আমি এমনভাবে বেরিয়েছি যেন আমি একজন রেখে যাওয়া শিম্পাঞ্জি অথবা রেখে যাওয়া ওরাংওটাং। হুড়মুড় করে গোয়ারের মতো হেঁটে কত দূর গেলাম জানি না। 2-4-5 দোকান ঘোরার পরে পেয়ে গেলাম কেরোসিনের তেল, নিয়ে আসলাম। 1 লিটারের একটা পানির বোতল কিনে পানিগুলো রাস্তার মধ্যে ফেলে দিয়ে তেল ভরে আমি ওই বাড়িতে আবার ঢুকেছি। তখনও আমার রাগ, মানে রাগ কোন দিক দিয়ে বের করবো আমি তা বুঝতে পারছি না। মনে চাচ্ছিল যে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিই, আবার সেই আগুনের মাঝখান দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে হা হা হি হি করে হাসি কতক্ষণ। মানে মানে তুই কত বড় শয়তান হতে পারিস, তার চেয়ে বড় শয়তান আমি নিজে। ওই সময় ভাবনাটা আমার এরকমই অস্বাভাবিক না। যে ঘটনা বলবো সেই ঘটনা শুনতে গিয়ে দেখা যাবে যে কোনো সময় আপনার নিজেরই মন নাচ খারাপ হয়ে যাবে। মানে আর কত, থাম। ব্যাপারটা হচ্ছে এরকম যে থাম, আর কত, আর ভাল লাগে না শুনতে। যখন আমি ওই তেলের বোতল নিয়ে ভেতরে ঢুকে, ওই সময় ওই বাড়ির ভেতরে থাকা জিন এদিক ওদিক ঘোরাফেরা করছে আর হাসছে, শুধুমাত্র তার ছিল হাসি। ও বলছিল আমাকে, তুই আমার এই বাড়িতে কিচ্ছু করতে পারবি না। তুই এখানে আগুন ধরাবি, ওই আগুন আমি নিভে ফেলবো। তুই এই বিল্ডিং ভেঙে ফেলবি, এই বিল্ডিং আমি আবার দাঁড় করাবো। কাকে দিয়ে দাঁড় করাবো, কিভাবে দাঁড় করাবো, তা তুই কখনো বুঝে উঠতে পারবি না। বরং আমি যতগুলো বছর এই দুনিয়াতে আছি, তুই তো তার কাছাকাছি কোনোদিন যেতেই পারবি না। তোর বংশের লোকজনের সবার বয়স মিলে আমার বয়স, তারপরও তুই এত দুঃসাহস দেখাস। ঠিক আছে, যা, যে আগুন লাগা আমার ভবনে, আগুন লাগা, তোকে কেউ বাধা দিবে না। এই কথা যে জিন বলছিল, ওই জিন আমার মাথা খারাপ করে দিয়েছিল পুরোপুরি। এই বাড়িটা সে নিজের দখলে রেখেছে, সেই বাড়ি ছাড়ছে না। এবং এর ইতিহাস অনেক অনেক পুরনো। বললাম না দোতলা বাড়ি, মানে এই বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি। বলিনি এখনো, কিন্তু এখন বলি, বাড়িটা দোতলা বাড়ি। রাস্তার পাশ দিয়ে গিয়েছে বাড়িটা। এখনো সেই পোড়া আমলের ইটের একটা স্টাইল থাকে না, ওই স্টাইল এখনো রয়েছে। 2-1 জায়গা দিয়ে ধসে পড়ে গেছে, কারণ বাড়িটার বয়স অনেক। আশেপাশে 1-2টা বাড়িঘর 1-2 তলা, আবার কিছু কিছু বাড়িঘর আছে 3 তলার মতো, বেশি বড় না, শহরের বাইরের এক এলাকা। আমি তখন ওই বাড়ির এদিক ওদিক মানে কেরোসিন ছিটা মারলাম, ছিটা মারার পরে দেখলাম কি আমার কাছে আগুন জ্বালানোর মতো কিচ্ছু নেই। যেই সময় আমি রিয়ালাইজ করলাম যে আমার কাছে আগুন জ্বালানোর মতো কিচ্ছু নেই, সেই সময় সে জিন কোন জায়গা জানি ছিল জানি না, পুরো ভবনে, এই ফাঁকা ভবনে একো হচ্ছিল একটা মেয়েলি হাসি। কথা সে পুরুষের মতো বললেও মেয়েদের তাচ্ছিলের হাসি শোনাচ্ছিল সে আমাকে। আর একজন পুরুষের জন্য তাচ্ছিলের হাসি, সেটা পুরুষের চেয়ে নারীর যদি হয়, তা সেটা পুরুষের গায়ে সবচেয়ে বেশি জোরে লাগে। আমি আবারও হুড়মুড় করে বাড়ি থেকে বের হওয়ার জন্য বের হই, মানে বেরিয়ে এসছি। মেইন রাস্তায় উঠবো, ওই সময় কেন জানি মনে হলো যে না, আমি ওই একই কাজ করছি। মানে আমি ওর
ওর এতক্ষণ পর্যন্ত চলে যাওয়া সমস্ত কিছু যা, এই সব কিছুর ভিতরে আমি পা দিয়েই গেছি। এখনো দেবো না। রেগে রয়েছে আমি তখনও, প্রচণ্ড রাগ, কিন্তু সেই প্রচণ্ড রাগ নিয়ে আবার আমি ওই ব্যাক করলাম ওই বাসার ভিতরে, আবার ঢুকলাম ওই বাসায় ঢুকলাম। আমি একেবারে যেই জায়গায় তেলগুলো ছিটেছি, কোনো এক অজ্ঞাত কারণে আমি ওইখানে বসিনি, আমি উঠলাম দোতলায় ওঠার পরে আমি বসে পড়লাম একেবারে মাঝখানে। তা আমি ওকে বললাম যে তুই কোন জায়গায় আছিস, আয় আমার সামনে আয়, তুই কত কথা বলতে পারিস আমি দেখি। তো পাশ থেকে এদিক ওদিক থেকে একটা কণ্ঠ ঘোরাফেরা করছে বাতাসের ভিতরে, আসে বলছে তোর সাথে আমি আর আজকে কোনো আলাপই করবো না, যত আলাপ করার আমি করে ফেলেছি, তুই আর এত কথা শুনতে পারবি না, তোর আর এত ধৈর্য কুলাবে না। আর শেষের দুটা গল্প যদি তোকে আমি বলি, তাহলে তো তুই নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলবি, আর তখন তুই দোষ দিবি আমাকে, আমি তোকে সেই সুযোগ দেব না। বরং তুই মানুষের বাচ্চা, তুই নিজের ঘরে ফেরত যা। আমি তোকে আবারও বলি, তুই চাইলে এখানে আগুন লাগাতে পারিস, কোনো সমস্যা নেই, তোকে আমার ভালোই লাগে, তুই আসবি, এরকম বাচ্চাদের মতো কাজ কারবার করবি, ভালোই লাগে। কারণ এই বাড়িতে আমি কখনো বাচ্চাদের খেলাধুলা করতেই দেখিনি, এই বাড়িতে কাউকে খেলাধুলা করতে। অন্তত তোর মতো একটা শিশুকে যদি একটু খেলাধুলা করতে দেখি তাহলে ভালো লাগবে। বললাম না যে এই কথাগুলো গায়ে আগুন লাগানোর মতো। আজ যখন আমি এই কথাগুলো বলছি, আজ নিজের উপরেই আমার হাসি আসে। মানে তখন বুঝদার হলেও রাগের উপর নিয়ন্ত্রণ ছিল খুব কম। এখনো রাগ আছে, কিন্তু এখন রাগের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ। একদম শুরু থেকে বলি, নইলে সবাই কনফিউজড হয়ে যাবে কি হচ্ছে না হচ্ছে। কারণ এমনিতেই কেউ আমাকে পছন্দ করে না, তাতে কোনো অসুবিধা নেই। দায়িত্ব আমি সেই এমন এক সময় থেকে পালন করে যাচ্ছি যে ততক্ষণ পর্যন্ত পালন করবো যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে, আর ততক্ষণ পর্যন্ত আমি বিরক্ত করেই যাব সবার জন্য। ছোট থেকে বলি যে কেন আমার মাথায় এই পরিমাণ খারাপ হলো যে আমি এই বাড়িতে আগুন লাগানোর জন্য পাগল হয়ে গেলাম। এক মহিলার মানে ওনার অনুরোধ ছিল এটা যে ওটা হচ্ছে ওনার পারিবারিক সম্পত্তি। মানে উনি এটা এটা এই জন্য চাচ্ছেন যে এইটার যদি কোনো রকম সুরাহা করা যায় জমিটার, তিনি চাচ্ছেন যে ওইখানে ওইটাকে ওয়াকফ করে দিতে বা কোনো কিছু করে দিতে, যে সেইখানে যাতে একটা মানে বড় মাদ্রাসা দাঁড়ায়। এখন মাদ্রাসা দাঁড়ানোর কথা উনি সেটা এমনভাবে ডিল করলেন যে তিনি আগে নিজে সমস্যার সমাধান করতে চাইছিলেন। কারণ তিনি জানেন এই বাড়ির সমস্যা কি, তিনি জানেন যে এই বাড়ির মালিকানা তো তার, এখন বংশের ঔরস মানে এই ওয়ারিশের হিসেবে মালিকানা তো এখন তারই। কিন্তু সমস্যা তো তিনি জানেন, আর সমস্যার সমাধান না করে তিনি যে বলতে পারবে না যে আমি মাদ্রাসা দিয়ে দেবো, আর মাদ্রাসার লোকজন এসে অবভিয়াসলি যখন 1,000 মানুষ আসবে কথার কথা, ওই বাড়ি ভেঙে দিল তো সেই জিন কিছুই করতে পারবে না। কিন্তু সেই জিন তখন সেই নারীকে তো ধরতে পারবে। অবশ্য সেই জিন নারীকে হুমকিও দিয়েছিল, বলেছিল যে আমি এখানে থাকি এতগুলো দিন ধরে, তুই ওয়াকফ করিস বা যাই করিস না কেন, তুই আমাকে যদি এখান থেকে সরানোর চিন্তা ভাবনা করিস, আমি সব কিছু একেবারে রাগ করে ফেলবো। রাগ মানে ছাই, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সে ছাই করে দেবে। তো আমি ওই বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করেছিলাম যে মানে সমস্যা কি। তো সেও নিজেও জানে না, সে শুধু এটা জানে যে একদিন মানে তার মা নাকি তাকে বলেছিল যে তার মা আর কি ওই বাড়ি থেকে একদিন প্রচণ্ড বৃষ্টির ভিতরে তাকে নিয়ে বেরিয়ে যায়, ওই ছোট অবস্থায় তাকে নিয়ে বেরিয়ে যায়, এবং তারপর থেকে এই বাড়িতে তিনি আর আসেননি। কিন্তু এই বাড়ির মালিকানা বেশ কয়েকবার পরিবর্তন হয়, এর ভিতরে অদ্ভুতভাবে মালিকানাগুলো পরিবর্তন হয়, সবারই একই অবস্থা, সবারই খুব খারাপ। শেষের দিকে
আবারও নাকি তার বাবার কাছে আসে একদম পরে, যখন তার বাবা প্রায় মারা যাবেন। ওই সময় নাকি আবার তার কাছে আসে এবং তিনি কোনো অজ্ঞাত কারণে আবার ওই বাড়িটা কিনে রাখেন একদম নামমাত্র মূল্যে, মানে মানে জাস্ট নামমাত্র মূল্যে কিনে নেন। এখন তিনি কেন কিনে নেন? অনেকে বলে ওই বাড়ির জিন, ওই বাড়িতে একটা জিন থাকে। কত বছর ধরে থাকে কেউ জানে না, মানে ওই বাড়ির ওই জমিতে কত বছর ধরে সে থাকে কেউ জানে না। মানে কথিত আছে যে এই বংশের কাছেই আবার বাড়ি ফিরে এনেছিল সেই জিন। এই বংশই এই জায়গা কিনেছিল বা এই বংশই এইখানে গোড়াবর্তন করেছিল। এই বংশের হাত থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ঘুরে ফিরে আবারও এই বংশের কাছে সে নাকি, মানে এটা কথিত, মানুষ আর কি মনে করে যে সেই আবার নাকি এই বংশের কাছে এই বাড়ি এনে ছেড়েছে। এবং সেই জিন খুব ডেডলি। সে এমন কোনো সাধারণ জিন না যে আপনাকে সে ভয় দেখাবে না, আপনার গলা টিপে ধরবে না, সে আপনার পাশে বসবে, সে সরাসরি আপনাকে হুমকি দেবে, সরাসরি দেখা দিয়ে বলবে যে আজকে যদি তুই কাজ না করিস, কাল সকালে তোর অমুক লোকের কি হয় তুই দেখিস। একেবারে সোজা সাপটা ক্লিয়ার কাট হুমকি, কোনো ভয় নেই, কোনো কিছু নেই, কোনো দুঃস্বপ্ন নয়। আপনাকে সে জাগাবে, সে বসাবে, সে আপনার সাথে ভালো করে কথা বলবে, তারপর আপনাকে হুমকি দেবে যেন একজন মানুষ, প্রবল প্রতাপশালী একজন মানুষ, এরকম একটা ভাব তার। তো তিনি যখন ওয়াকফ, মানে ওই নারী যখন ওয়াকফ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, কারণ তিনি জানেন যে কিছুই করতে পারবেন না, তখন নাকি সেই জিন রাতেবেলা এসেছিল তার কাছে। নারী তো রাতেবেলা তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ তিনি ধর্মে কর্মে মন দিয়েছেন। এখন তিনি তাহাজ্জুদ পড়ার পরে তিনি দেখতে পান যে তার সামনেই বিছানা, যেটা বাম দিকে, ওই বিছানার উপর একজন বসে রয়েছে। চমকে উঠেছেন তিনি, বুক যেরকম ধরাস করে উঠে সেরকম ধরাস। যে বসে রয়েছে তার আকার স্বাভাবিক না, কিন্তু সে মানুষের মতোই বসে রয়েছে। এমন নয় যে তার কোনো বদসুরত রয়েছে, না, এমন কোনো বদসুরত না। কিন্তু সে তখন সে নারীকে বলছিল, অমুকের কাছে ওয়াকফ করে দিবি, দিয়ে দে, কোনো সমস্যা নেই। তো নাতিন তো স্কুলে যায়, তাই না? ও তো 3 তলায় পড়ে, ছাদের গেট খোলা থাকে অনেক সময়, ডাক দিলে ছাদে চলে যাবে, ওইখান থেকে আমি ফেলে দেবো, ওইখান থেকে আমি ফেলেই দেবো। তোরা ওই স্কুলে কয়দিন না পাঠিয়ে থাকবি বল? তুই তুই চাবি যে তোর মেয়ে যাতে তোর নাতিকে না পাঠায়? আমি তোর মেয়েকে দিয়ে তোর নাতিকে সেই স্কুলে পাঠাবোই, আর তারপরে ওই যে 3 তলা থেকে ছাদ পর্যন্ত নিয়ে ছাদ থেকে ফেলে দেবো। এবার তুই চিন্তা করে দেখ, তুই ওয়াকফ করে দিবি না ওটা ওইখানেই থাকবে? একেবারে স্ট্রেট ফরওয়ার্ড হুমকি। এবং যাওয়ার সময়, মানে সে যখন সে উঠে যাচ্ছে জানালার দিকে, মানে বারান্দার দিকে। ওনার বিছানার, মানে ওনার বিছানায় শোয়ার পরে ডান দিকের ওয়ালটা জানালা, তারপরেই হচ্ছে বারান্দা। তো পায়ের পাশ দিয়ে তো বারান্দা যাওয়ার দরজা, তো সে পায়ের পাশ দিয়ে নেমে বারান্দার দিকে যাচ্ছে। এক পলকের জন্য সে যেন থমকে দাঁড়ালো, আর তখন ওই নারীর নাম নিয়ে বলল, আয়শা, যেদিন তোর মা তোকে বুকে জড়িয়ে ওই বাড়ি থেকে দৌড়ে বের হয়, সেদিন প্রচন্ড বৃষ্টি। আমি তোর বাবার কারণেই চেয়েছিলাম যে তোকে মেরে ফেলতে, কিন্তু তোর মা সেদিন প্রচন্ড বৃষ্টিতে তোকে বুকে জড়িয়ে একেবারে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে। ওই একই কাজ আজ তুই আর করিস না। ভালো থাকিস, যদি ভালো চাস আগামীকালকে সকালবেলায় ফোন দিয়ে তোকে না করে দিবি। একেবারে প্রচ্ছন্ন হুমকি। মহিলা তো সবকিছু নড়ে চড়ে গেছে। তিনি কিছু সময় পরে যখন সম্বিত ফেরত পান, মানে ওই সময় ঘরে কেউ নেই, তখন তিনি নাকি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, মানে আতঙ্কিত হয়ে কান্না করতে থাকেন। নিজের মেয়েকেও, তার মেয়ে তো তখন তার সাথে থাকতো, তো নিজের মেয়েকেও বললেন যে ঘটনা এটা। এবং তাদের বংশের সবাই বিশ্বাস করে যে এই জিন খুব ডেডলি। তো এখন
ওয়াকফ করে দেওয়া যাবে না। কিন্তু তার কথা হচ্ছে যে আমি যে আমাকে এখন কেন ডাকলো, মানে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি তো জানেন যে সে থ্রেট, তাকে তো সেখান থেকে সরানো যাবে না, তখন উনি আমাকে বললো যে দেখ, মানে ওনারা তো মানুষের মাধ্যমে চেষ্টা করেছেন, মানে উনি কোনো না কোনোভাবে খবর পেয়েছে যে আমি সে আছেন, মানে একজন জিন আছে আমার সাথে, মানে ওনার কাছে এই খবরটা কেউ দিয়েছে। মানে ওনার কথাটা হচ্ছে যে জিন দিয়ে যদি কথা বলানো যায়, কারণ আগে তারা কখনোই এমন অ্যাটেম্প্ট নেয়নি। আমি বললাম ঠিক আছে দেখি। আমি সাহেবকে যখন আমি বললাম, আমি সাহেব আমাকে বলল তুমি কি করতেছো? আমি বললাম যে আমি কিচ্ছুই করতেছি না। উনি বললো যে যদি কোনো কিছু না করো কালকে ওই বাসায় চলে যাও, যাও। আমি বললাম সিরিয়াসলি যদি আমার কোনো ক্ষতি করে? বলো যে ক্ষতি করলে ক্ষতি করবে না, বলবো যে ক্ষতি না করতে চলে আসবে ভালো মানুষ মতো বেরিয়ে। আমি বললাম একদম সিম্পল এইভাবেই? আমি বললাম হ্যাঁ, সেটা তোমার শত্রু না। বাসায় ঢুকবে, বাসায় ঢোকার আগে একবার সালাম দিয়ে নিবে। যদি মনে করে যে সালাম দেওয়ার উত্তর দরকার দেওয়া আছে, তাহলে সে সালাম দিবে, ও সালামের উত্তর দিবে। আর যদি সালামের উত্তর না দিল, তুমি যাবে, কথা বলে দেখো, কথা বলে দেখো ঘটনা কি। কিন্তু আমার মনে হয় না তাকে সরানো সম্ভব, কারণ সে যখন তোমাকে অনেক কিছু দেয়, দেওয়ার বদলতে যখন এই জায়গাটা সে নিজের জন্যই রাখে, সেই জায়গার উপরে তুমি অন্য কোনো কিছু করতে পারবে না। এদের বংশের ভিতরে বহু বড় ভেজাল আছে। এ কথাটা উনি বললো যে এদের বংশের ভিতরে বহু বড় ভেজাল আছে। আমি ওই যে বললাম বিয়ের আগের সময় আমি প্রচুর অ্যাক্টিভ, প্রচুর এদিক ওদিক ঘোরাফেরা করতাম, প্রচুর যাওয়া পড়তো, প্রচুর কাজের জন্য যেতাম, মানে ননস্টপ। এই জন্য এত অভিজ্ঞতা, একটার ভিতরে আরেকটা এরকম হয়। তা আমি বাড়িতে যখন ঢুকলাম, ওই যে বললাম না রাস্তার পাশ দিয়ে, এমন না যে কোনো গেট, মানে শুরুটাই ওয়াল, একেবারে শুরুটাই ওয়াল। এবং অবস্থা এতটা জীর্ণ শীর্ণ যে মানে বোঝানো খুব কঠিন আপনাদের। আর এই স্ট্রাকচারের বাড়িঘর এখন কিন্তু ঢাকা শহরে, কেন ঢাকা শহরে আশপাশে পাওয়া যায় না, মানে এত পুরাতন। তো আমি সালাম দিলাম, উত্তর দেয় নাই। ঠিক আছে, ভালো, উত্তর দেয় নাই। আমি ভেতরে ঢুকলাম, সব আগাছা পর্যন্ত ভরে গেছে, আগাছা পর্যন্ত ভরে গেছে। কিছু কিছু আগাছা আমার কোমর সহ পরিমাণ, একটু ভয়ও লাগে। তা আমি ভেতরে ঢুকলাম, ওই অন্ধকার, প্রচণ্ড অন্ধকার ভেতরে, দিনের বেলা প্রচণ্ড অন্ধকার। আর দুই এক জায়গা ভেঙে পড়ে যাওয়ার কারণে ওদিক দিয়ে একটু ফাঁক গলিয়ে আলো আসে, মানে একেবারে চিমনির মতো আলো আসে। মনে হয় যেন আপনি মানে মানে রাজার মহলে গিয়েছেন, রাজার মহলে কোনো কৌশলে বাইরে থেকে আলো ঢুকানো হচ্ছে চিমনির মাধ্যমে, কিন্তু আলোটা ওই টর্চ লাইটের মতো সরু একটা আলো, চারপাশে ছড়াচ্ছে না। তাই আমি ভেতরে ঢোকার পর আমি আরো একবার সালাম দিলাম। সালাম যখন দিলাম, উত্তরটা এমন ভাবে দিল, মানে আমি এক্সপেক্ট করিনি। উত্তরটা দিল সে ওয়ালাইকুম আসসালাম বলে নয়, মানে ভাষাটা হচ্ছে, মানে উচ্চারণটা হচ্ছে একদম পুরনো অ্যারাবিক। আমি বলে বোঝাতে পারবো না, বা আমি ওটা উচ্চারণ করতে পারবো না, মানে আমার জন্য কঠিন। একেবারে পুরাতন অ্যারাবিক। আমি যখন তার ওই সালামটা শুনলাম, বিশ্বাস করুন আমার কেন জানি মনে হলো যে আমি মরুভূমির কোনো, মানে মরুভূমির এমন কাউকে টের পাচ্ছি যে হচ্ছে মরুভূমির, সে ওইখানকার বাসিন্দা। তার ওই, তার গা থেকে, মানে তার তো শরীর নেই, কিন্তু মনে হচ্ছে যেন মানে বাখুরে ঘ্রাণ। আর এক মুহূর্তের জন্য মনে হলো যে সেই অতীতকালের কাউকে আমি হয়তো এখানে অনুভব করছি, মানে সেই 1400, 1500, 1600, 1700 বছর আগের। মানে এক মুহূর্তে সে আমাকে বুঝিয়ে দিল সে কে বা সে কি জিনিস। এই জন্যই তো তার আমার, মানে আমি যে আপনাদের শুরুতে বলেছিলাম, সে কিন্তু এই জন্যই বলেছিল যে বংশের অনেকগুলো মানুষের বয়স মিলে কিন্তু আমার তার বয়স হবে, মানে সে এত বোল্ড, সে এত বয়স্ক। তো ওই সালাম শোনার পরে আমার অনুভূতি হলো এরকম যে আমি মরু প্রান্তরে কোনো পাহাড়ের কাছে দাঁড়িয়ে রয়েছে, মানে মরুভূমির একটা অনুভূতি আমি পেলাম এই বাংলাদেশে বসে।
চোখ খুললাম, আমি খেয়াল করিনি যে আমার চোখ বন্ধ হয়ে গেছে ওই সালামের শব্দ শোনার সময়। মানে ওটা যে একেবারে হিপনোটাইজ করে ফেলেছে আমাকে, সেটা আমি জানতাম না। তো যখন আমি চোখ খুললাম, আমার সামনে সে, না সে ভয়ঙ্কর কোনো রূপেই না, সে একজন নিরেট জিন। মানে একজন জিন যখন আপনার সামনে কোনো মানে কোনো ক্ষতির উদ্দেশ্য ছাড়া যখন আসবে, সে যেই সুন্দর রূপে থাকবে সে সেই সুন্দর রূপ। কিন্তু একটা বদ একটা হাসি রয়েছে সে চেহারায়, এবং মাথার পাগড়িটা বড়, মাথায় পাগড়ি পরা সে, এবং পাগড়িটা অনেক বড়। আর দাড়িগুলো হচ্ছে আপনার বাতাসে এদিক ওদিক মানে নড়াচড়া করছে, কিন্তু নিচের বডি দেখিনি আমি, সুতরাং আমি জানি না সে কিরকম নিচের দিকে। আমি তাকে আরেকবার যখন সালাম দিলাম, সে এবার সালামের উত্তর না দিয়ে হাত দিয়ে ইশারা করলো। উদ্দেশ্য কি, মানে বোঝালো উদ্দেশ্য কি। তখন আমি এদিক ওদিক একবার দুবার তাকালাম, কি বলবো সেটা আগে চিন্তা করলাম ওই সময়ের ভেতরেই, এবং আমি তাকে বললাম যে আমি এসেছিলাম, আমি তারপরে আমি সাহেবের আসল নাম বললাম আর কি, যেটা বলা যাবে না তাদের। তা আমি বললাম যে আমি অমুক 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 অমুকের দুধ। তো আমি এসেছিলাম যে উনি আমাকে পাঠিয়েছেন। তখন ওইখান থেকে উত্তর দিল সে, কেন সে তোকে বলেনি যে আমি এখান থেকে যাব না? আমি বললাম যে হ্যাঁ সে বলেছে। তখন বললো তাহলে তুই এলি কেন? আমি বললাম সে আমাকে নির্দেশ দিয়েছে যে এখানে আসতে, আপনার সাথে কথা বলতে। তখন সে আমাকে বললো এই জন্য তো তুই সালাম দিয়েছিলি। আমি উত্তর দিইনি, তোকে বুঝিয়ে দিলাম আমি খারাপ, কিন্তু তুই আবার সালাম দিলি। এবার আমি উত্তর দিলাম, আমি বুঝিয়ে দিলাম আমি ভালো, ব্যাস কথা শেষ, চলে যা। তো যখন আপনাকে এইভাবে কেউ কথা বলবে একেবারে চোখের সামনে দাঁড়ানো অবস্থায়, আপনি কী করবেন? আর একবার চেষ্টা করবেন কথা বলতে। আমি তখন তাকে বলতে গেলাম একটা কথা, সে আমার দিকে হাতটা ঝাড়া দিল এমনভাবে যে আর ধূর ছাই, এরকম একটা মানে এরকম একটা অভিব্যক্তি দিয়ে সে সুর সুর করে হাঁটা দিতে শুরু করলো দোতলার দিকে। তখন আমি চিন্তা করলাম যে দোতলা কোথায়, আমি না নিজে দোতলায় এখন। এই বাড়িটা তো এই বাড়িটা তো দোতলা, মানে তখন আমি অনুভব করলাম যে রাস্তার যে হাইট, এই বাড়ির প্রথম তলাটাই এই একই হাইট, উপরে কিন্তু আর কোনো তলা নেই। তা আমি কিন্তু ওই ওই অবস্থা থেকে তাকাচ্ছি আমি বাইরের দিকে, যে আমি ওনার সাথে কথা বলতে বলতে দোতলা আসলাম কোন সময় এটা আমি খেয়াল করতে পারছি না। মানে তখন কনফিউজিং একটা অবস্থা তৈরি হয়ে গেল, কারণ আমার কেন জানি মনে হচ্ছিল আমি গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু আবার মনে হচ্ছিল আমি দোতলায়, কারণ রাস্তার দিকে তাকানোর পরে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি নিচতলাতেই ছিলাম, কিন্তু ওই সময় চোখ কি লেগে গিয়েছিল কিনা সেটা আমি বুঝে উঠতে পারিনি। আমি তাকে দেখলাম সে দোতলা যাচ্ছে। যদি সে দোতলাও যায়, আমি যদি দোতলাও থাকি, তাহলে তো বাড়ি 3 তলা হওয়ার কথা। কিন্তু আমি কি মনে করে জানি যাইনি, এবং ওটা সবচেয়ে সঠিক কাজ ছিল, কারণ উপরে গেলেই মায়াতে পড়তাম। কারণ সে আমাকে দেখিয়ে দিয়েছে যে উপরে 3 তলা, বা সে যাচ্ছে দোতলায়, আর আমি তো বুঝতে পারছি যে আমি দোতলায় আছি। সে যখন আমাকে এইভাবে পরীক্ষা করলো এবং সে যখন বুঝতে পারলো যে তার চালটা আমি ধরতে পেরেছি, সে তখন আমার পেছনে চলে এসছে। আমি টের পাই যে আমার পেছনে সে দাঁড়ানো। আমি যখন একটু ঘুরলাম, আমি দেখলাম যে সে তখন সেখানে দাঁড়ানো, এবং মানে হাতে হাত যদি একসাথে লাগিয়ে রাখেন নামাজ পড়ার উদ্দেশ্যে আর কি, হাত বেঁধে রাখেন, সে ওইভাবেই দাঁড়ানো। সে বললো যে কি জানতে চাস? আমি বললাম যে আপনি এখানে কতদিন ধরে? তখন সে এমন এক ব্যক্তির নাম নিল, তাকে আমি চিনিও না। সে বললো যে ওইটা তো বংশধর, তুই তার বংশধর, ওর জন্ম তখন হয় হয় ওই সময় থেকে আমি এইখানে। আমি বললাম আমি তো তাকে চিনি না, আনুমানিক কতদিন?
সে আমাকে বলল যে সে এইখানে অবস্থান করছে প্রায় 200 বছরের উপরে। তখন আমি বললাম যে 200 বছর আগে তো এই জায়গা তো এরকম ছিল। সে বললো সাথে সাথে, মানে আমার কথা মাঝখানে থামিয়ে দিয়ে বললো যে তুই এখনই বলতে চাস? তোর চেয়ে আমি বেশি ভালো জানি। এই পুরো এলাকা পানিতে ডোবা ছিল, পানি ছিল এখানে। তোরা যেটাকে হাওর বলে সেটা সেরকম জায়গা ছিল। এখানে পানির গভীরতা এতটুকু ছিল যে তোর মতো 2টা মানুষ থাকতে পারতো এখানে পানির গভীরে। পানির গভীরতা ছিল এইখানে। আমি তখন থেকে এই বাড়ি দাঁড়িয়েছি তো প্রায় 100 বছরের উপরে। অবশ্যই এই বাড়ি যে 100 বছরে এখানে যে দাঁড়িয়েছে, শুরুতে যা ছিল তা আর এখন আর নেই। এর জন্য তুই দেখতে পাবি যে দেখ, এই সমস্ত যুগের এই সমস্ত স্থাপত্য তোর চোখের সামনে। আমি বললাম যে আপনি এতগুলো বছর ধরে এইখানে কেন? সে আমাকে বললো যে সব কথার উত্তর তো তোকে দেব না, তুই জেনেই বা কি করবি? তখন আমি বললাম যে জানা নিয়ে কথা না, যেহেতু কথা হচ্ছে আমাদের ভেতরে, বা আমি একজন একজন দূত, তো ওই হিসেবে আর কি জানার তো কোনো অধিকার আমার নেই, কিন্তু তারপর আমি প্রশ্নটা করি কারণ আমি মানুষ। তো সে হাসলো, তার মুখে আমি হাসিটা দেখতে পাই রীতিমতো। এবং সে আমাকে বললো যে তুই মানুষ, তুই শেষ গল্প শুনবি? তুই জানতে চাস যে এবারে ইতিহাস কি? তুই জানতে চাস ওদের বংশের সাথে আমার সম্পর্ক কি? ধীরে ধীরে সে তখন আমার দিকে এগিয়ে আসছে, এবং তার এবং আমার মধ্যে তখন দূরত্ব 1 হাতের। আমি তার দিকে উঁচু হয়ে তাকিয়ে রয়েছি, কারণ সে জিন। আনুমানিক 9 ফিট উচ্চতায় সে তখন। সে আমাকে বলছিল আরেকটু কাছে এসে, আমি ওদেরকে সব কিছু দিয়েছি, বিনিময়ে এই জায়গা আমার, এখানে আমি থাকবো। তুই এখান থেকে যা। তুই যদি এখান থেকে না যাস, এই আশপাশের দেয়ালগুলোর দিকে থাকা, এই আশপাশের দেয়ালগুলো তোকে গল্প বলতে শুরু করবে। আর যদি আশপাশের দেয়ালগুলো গল্প বলতে শুরু করে একবার, তোর মাথা খারাপ হয়ে যাবে রে মানুষ। তুই না মানুষ, তুই চলে যা। তো ভালোর জন্য বললাম। তারপরে সে আমার নানির নাম নিল। সে বললো আর কি ওইটা নানির নাম, আমি জানি না ওইটা আমার নানির নাম কিনা। সে বললো অমুকের পুত্র, নইলে তোকে কিন্তু একদম পাগল বানিয়ে ফেলবো আমি। তোকে একটা কথা বলি, তোর নানি মরে গেছে। আমি বললাম না, আমার নানিকে? বললো যে যার নাম আমি দিলাম, অমুকের অমুকের মানে নাতি তুই। তো আমি বললাম যে না, আমি ওনাদের ব্যাপারে জানিও না, কোনো কিছু জানার দরকারও মনে করি না। ঠিক ওই সময় সে আমার একদম কাছে আসলো এবং সে আমাকে বললো এইটাই তো, যেমন তুই তাদের ব্যাপারে জানিস না, জানার দরকারও মনে করিস না, তাহলে তুই আমার ব্যাপারে যেহেতু জানিস না, দরকারও মনে করিস না জানার, চলো যা। তো সে আমাকে ধাক্কা মারলো, মানে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো করে। এবং সে আমাকে বলল, মানে আমি আবার দেখলাম যে সে আবার উপরের দিকে কোথায় জানি যাচ্ছে। এবং মানুষ যখন সিঁড়ি রুম বেয়ে বেয়ে উপরের দিকে উঠলে যখন কথা বলবে, সে ওইভাবে কথা বলতে বলতে উপরের দিকে উঠছে এবং সে বলছে তুই যদি এখান থেকে বেরিয়ে না যাস, এই দেওয়ালগুলো কথা বলা শুরু করে দিবে রে মানুষ। আর যদি একবার কথা বলা শুরু করে, তুই পাগল হয়ে যাবি। এরপর একদম সাইলেন্স, কিছু সময়ের জন্য একদম সব চুপচাপ। আমি জানি কি মনে করে বললাম, মানে একটু পরে আর কি, আমি কি জানি মানে একটু চ্যালেঞ্জ ছুড়ে দিলাম নিজের মনের ভিতরেই, দিন একটা খোঁচায় কি হয় দেখি। তখন আমি আশপাশের দেয়ালের দিকে তাকালাম, দেয়ালে তো কোনো ছিঁড়ি নাই। তারপরে আমি বললাম আচ্ছা তোমরা নাকি গল্প বলো? আমি তো জানি যে জড়বস্তু কথা বলে না, এখন তোমরা তো গল্প বলতেই পারো। মানুষ তো অনেক কিছুই দেখে, দেখো কি দেখাবে, দেখো কি গল্প শোনাবো শোনো। তখন আবার আচমকা সেই গলাটা আসে, সেই ইঞ্জিনের গলা, এবং আমি এইবার তাকে দেখতে পাই সে আমার পিছনে অনেক দূরে বসা।
সে আমাকে বলল, জাদু দেখেছিস কোনোদিন? আমি মাথা নাড়িয়ে বোঝালাম যে না। সেখান থেকে সে উত্তর দিল, আমি হাত মুঠো করে যদি তোর সামনে একটা পায়রা নিয়ে আসি বা একটা ময়ূর নিয়ে আসি, তখন কি হবে? আমি বললাম, কি হবে মানে কি? সে আবার বললো যে আমি যদি তোর সামনে একটা পায়রা নিয়ে আসি অথবা একটা ময়ূর নিয়ে আসি, তাহলে কি হবে? আমি আবারও উত্তর দিলাম, কি হবে কি? ওটা তো জাদুই, তুমি নিয়ে আসবে হাওয়ার মধ্যে থেকে ভাসিয়ে। সে আবারও বলল আমাকে, আমি যদি তোর সামনে একটা পায়রা বা একটা ময়ূর নিয়ে আসি, তাহলে কি হবে? এই তৃতীয়বার আবার আমি আর কিন্তু উত্তর দিনই থাকে। আমি বোঝার চেষ্টা করলাম যে সে একই কথা আমাকে 3 বার বললো কেন। কিন্তু পর মুহূর্তে আমি বুঝতে পারলাম যে সে আমাকে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে। সে আমাকে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে যে একটা পায়রা নিয়ে আনা আর একটা ময়ূর নিয়ে আনার মধ্যে তফাৎ। ময়ূর এবং পায়রার যেমন ভরের পার্থক্য, ঠিক তেমনি আমার এবং তার মধ্যে একটা তফাৎ আছে। ওই পায়রা ওই ময়ূরের সামনে কিচ্ছু না, আসলে কিচ্ছু না। এটা আমি তখন চিন্তা করছিলাম যে সে আমাকে তাহলে তার এবং আমার অবস্থানটা বোঝাচ্ছে। মানে সে নিজের হাত দিয়ে পায়রাই নিয়ে আসতে পারবে এবং নিজের হাত দিয়ে সে ময়ূর আনতে পারবে। যখন আমি বুঝতে পারলাম তখন সে ওইখানে ছিল না, সে আবার আমার পেছনে এখন, মানে শুধু পেছনে পেছনে ঘোরাঘুরি হচ্ছে এখন। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে কেন, কেন এই জায়গাটা আপনি কেন এখনো ধরে রেখেছেন? সে এবার দেয়ালগুলোর ভেতর দিয়ে কথা বলতে শুরু করলো, যেন চারপাশের দেয়াল একসাথে কথা বলছে। আপনার মাথার উপর একটা স্পিকার লাগানো এবং সেই স্পিকারটা ডানে বামে করছে। সে আমাকে বললো, এটা আমার ঘর, আর কোনো উত্তর দরকার তোর? আমার মনে হয় না তোর কোনো উত্তরের দরকার। এটা আমার ঘর, এটা আমার জমিন, এটা আমার হাওয়া, এটা আমার বাতাস, এটা আমার পানি, এটা আমার সব কিছু। চলে যায় এখান থেকে। এই এখন যখন দেয়াল কথা বলতে শুরু করবে তখন কিন্তু সহ্য করতে পারবি না মানুষ। তোকে আমি আবারও বললাম, তখন আমি বললাম যে আমি এখানে এসেছিলাম, আমার অন্য কোনো পারপাস নেই। আমি এখানে এসেছিলাম, কিন্তু আমাকে যে এইভাবে ধাক্কানো হলো, যেভাবে অপমান করা হলো, এটা কি ঠিক? সে আবার আমার পেছনের দিক থেকে আবার আমার দিকে এমনভাবে উকি দিল, পেছনের দিক দিয়ে এসে, মানে সে আমার পেছনে ছিল, মাথাটা কাত করে সে আমার ডান দিকে উকি দিল। একেবারে অবাক হয়ে গেলাম যে সে আমাকে চাইলে তখন আছাড় মারতে পারতো সহজে। সে এবার আমার সামনে ঘুরে আমার বুকের উপরে ইশারা করে, আঙ্গুল দিয়ে ইশারা করে বলে যে তুই আমার এখানে আমার ঘরে আগুন লাগাতে এসে এখনো এখানে দাঁড়িয়ে কথা বলছিস? তোকে আমি এতবার বলে যাচ্ছি, তুই কোনো কথাই শুনছিস না আমার। তুই এখান থেকে চলে যা, আমি তোর কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু তুই আমার ক্ষতি করতে চাস। তুই আমার ক্ষতি করতে চাস এবং এই জন্যই বলছি এরপরে আর তোকে সুযোগ দিব না, তুই এখান থেকে চলে যা। তখন আমি তাকে বললাম, আমি চলে যাব, আমি চলে যাব। কিন্তু ওই যখনই কথাটা বলতে যাব না, ওই সময় খেয়াল করলাম আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি। মানে আমি কথা বলেছি আপনাদের সামনে যেভাবে, একেবারে ওইভাবে, কিন্তু আমার ঠোঁটই নয় নাই, মানে আমার কণ্ঠনালী দিয়ে শব্দ বেরিয়ে হয়নি, কিন্তু আমি বলেছি। তো সে হাসলো, সে হাসলো এবং সে পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার সময় একটা পাখির যদি পেছনের দিকে, মানে উড়েতে দিকে আসবে, কিন্তু সে যদি ডানা মানে ডানা না ঝাপটিয়ে যদি মেরে ধরে রাখে বাতাসের বিপরীতে, এবং সে যদি ওইভাবে ভাসে থাকে, ওইভাবে যেভাবে ভাসবে সে ওইভাবে ভেসে ভেসে অপোজিটের ওয়ালের দিকে গেল চলে একদম। এরপরে এমনভাবে বসলো যেন সে কোনো কথা বলবে আমার সাথে। আমি তাকে আবারও বললাম ওই সময় যে দেখুন, আমাকে একবার বলুন সমস্যা কি এখানে? আপনার এইখানে মানে আপনার এই জায়গাটা দখল করে রাখার কোনো মানে নাই। আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন, যে কোনো জায়গা আপনার হতে পারে সবসময়ের জন্য। এটা একদমই একদমই মানে কোনো ভূমিই না। মানে আজকে থেকে 20-30 বছর আগের এই জায়গার কোনো অস্তিত্ব ছিল না এরকম। আরও পেছনের দিকে গেলে এটা হয়তো নদী নালাই ছিল একসময়।
সে আমাকে তখন বলল, ওইখানে বস। তো আমি বসলাম। অনেকক্ষণ ধরে সে চুপ, অনেকক্ষণ ধরে। এই মুহূর্তে আমি যখন তাকে দেখতে পাচ্ছি, তার রংটা অনেকটা মাটির মতো। যে রূপটা আমি তাকে দেখতে পাচ্ছি, যে ওর রংটা, ওই ধোয়ার মতো অবয়বটা, ওইটা মাটির মতো রং। পাগড়ি তো রয়েছে বড়। সে আচমকা বলতে লাগলো আমাকে, দেয়ালের গল্প শুন তাহলে বুঝতে পারবি। আমি যখন এখানে ছিলাম গত এতগুলো বছরে, এই বাড়িতে কতজন খুন হয়েছে জানিস? আমি বললাম, এই বাড়িতে তো খুন হয় নাই কেউ। খুন হলে তো এই বাড়ির এই অবস্থা থাকার কথা না। বলে যে না, যারাই মারা গিয়েছে, যে 5 জন, তারা 5জনই খুন হয়েছে। এখন তুই আমাকে বল, তুই জানিস কিনা এই বাড়িতে খুন হয়েছে কিনা? আমি বললাম, না, কেউ বলেনি। সে আমাকে উত্তর দিল তখন যে এই বাড়িতে খুন হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা মানুষ জানে এগুলো খুন না, এগুলো সাধারণ মৃত্যু। আর ওর মা ওকে নিয়ে পালিয়েছিল। কেন, সেটা কি তোকে বলেছে ভালোভাবে? বলেনি। বলবো আমি, চুপচাপ শুনতে থাক। এই বাড়িটা, এই জমি, এই হাওয়া, এই বাতাস, এই সবকিছু আমার। আমি এদের বংশের লোকদেরকে এখানে থাকতে দিয়েছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব। সে তখন আমাকে যে ঘটনা বললো, ওই ঘটনা শোনার পরে না আমি নিজে চিন্তা করছিলাম যে সম্পূর্ণ সম্পূর্ণ ঘটনার বা পরবর্তীতে যাই হোক না কেন, সবকিছুর জন্য দোষ আসলে তারই। কিন্তু সে সেটা ভাবতে রাজি না যে দোষটা তার, কোনো মতেই না। তার কথা অনুযায়ী, একদম যদি তার মতো করে বলার চেষ্টা করি, তার কথা অনুযায়ী সে এইখানে এসেছে প্রায় ওই যে সে 200-250 বছর আগে। তার কথা অনুযায়ী 200-250 বছর বা 100 বছর, এরকম একটা সময়। মানে সে 100 বছর বলেছে। এবং তখন এই জায়গাটা পানির নিচে ছিল। এই বিস্তীর্ণ অঞ্চলের উপরে তার নিয়ন্ত্রণ ছিল, এখানকার হাওয়া বাতাসের উপরে তার নিয়ন্ত্রণ ছিল, এই বিস্তীর্ণ অঞ্চলের উপরে। তো প্রথমে এমন এক এলাকার লোকজন এলো যারা বাংলাদেশি না, তারা রাজস্থানের লোকজন। প্রথমে এখানে এলো তারা দূরবর্তী একটা জায়গায় একটু উঁচু জমি হয়েছিল, সেইখানে তারা থাকতো। যখন চরের মতো এলাকা হলো এই জায়গাটা, চর দখল করার জন্য লোক এলো। ওই যে পরিবারটা ছিল যারা রাজস্থানের, তারা তো সবাই একেবারে এখানে। তাদেরকে একেবারে কেটে টুকরো টুকরো করে এইখানে, এই বাড়ির জমিন যে জায়গায় এখন, এইখানে পানির ভিতরে ফেলে দিয়েছিল। অবশ্য তারা থাকতো আরেক জায়গায়। সে ইশারা করে দেখাচ্ছে আমাকে যে এখান থেকে তাকিয়ে দেখতো, ওই যে দূরের ওই 12তলা বিল্ডিং এর ওই পাশে কি দেখা যায় দেখ। তাই আমি তাকে দেখলাম যে ওইটা কনস্ট্রাক্ট হচ্ছে মাত্র তখন। 12তলাটা ভবন, মানে অনেক দূরে, কিন্তু দেখা যায়। আমি বললাম যে হ্যাঁ ওইটা। বললো যে ওইখানে চর ছিল, ওইটা চর ছিল। ওই চরে ছিল ওই পরিবার। সংখ্যাটা আমার মনে নেই, মানে আমি আপনাদেরকে বলছি সংখ্যাটা আমার মনে নেই। সেদিন বলছে সবগুলা মানুষকে খুন করে ঠিক এই বাড়ির উপরে ফেলে রাখা হয়েছিল, এই বাড়ির উপরে, পানির উপরে। 2জনের লাশ ভেসেছিল। নারীদের সাথে যা করো তা করেছে, ছোট বাবুদের সাথে যা করো তা করেছে, বয়স্কদের সাথে যা করার তা করেছে। কাউকে আসলে কাটার দরকার ছিলই না, কিন্তু তারপরও কেটেছে। কাটলে কি হয় জানিস? এই পানির নিচে যত মাছ থাকে, যত কিছু থাকে, এরা সব খেয়ে ফেলে, কিচ্ছু রাখে না। পানির নিচের অন্ধকারের ভিতরে যখন এটা মাংসের টুকরা যে পড়বে, কিছু সময় পরে এসে দেখবি সে মাংসের টুকরোটা নাই। কিন্তু তুই আশপাশে কোনো প্রাণীর খোঁজ পাবি না। কিন্তু যেই মুহূর্তে তুই ওই মাংসের টুকরোটা পানির উপরে ফেলবি, রিজিক যাদের কপালে থাকে, ঠিক ওই রকম সেই রিজিক যাদের উপরে রয়েছে, তারা এসে সে মাংসপিণ্ড খেয়ে ফেলবে। কারা? যারা পানির ভেতরে ঘ্রাণ টের পায়,
যারা পানির ভেতরে মুভমেন্ট টের পায়, পানির জীব। মাছ বলতে পারিস, মাছ বলা লাগবে? মাছ না বলে তুই কুমিরও বলতে পারিস। ছোট 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 কুমির, শাবকের মতো প্রচুর ছিল এই এলাকায়, কোনো দিক দিয়ে শেষ না। এই যে রাস্তাটা যে গিয়েছে, এটা সবচেয়ে গভীর জায়গা ছিল এখানে। আর এই জায়গাটা, যে জায়গাটা, এই বাড়িটা এখন দাঁড় করানো, এই জায়গাটা তখন একদম অগভীর ছিল। কিন্তু তারপরও সবাইকে মেরে কেটে এখানে ফেলে দেওয়ার পরে খেয়ে ফেলেছে সব, সাফ একদম। তারপরে ধীরে 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 যখন চর বড় হতে শুরু করলো, পানি কমতে শুরু করলো, আস্তে আস্তে ওই পরিবারের হাতে সবকিছু চলে গেল। এবং তারপরে কি হলো জানিস? আবার এক দফা খুনাখুনি। দখলের জন্য সবসময় খুনাখুনি চলে গেছে দুনিয়াতে, সবসময় খুনাখুনি হয়েছে দখলের জন্য, এবং আবারও দখলের জন্য মানুষ মরল এখানে। আমি চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি, একসময় কি হলো জানিস? সব সাফ হয়ে গেল, আবার নতুন একদল লোক এলো। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে না, আমি তো এদের রাখতে দিতে পারি না। কি করা যায়? ভাবলাম যে এদেরকে কলেরা দিলে কেমন হয়, তাই করলাম। এদেরকে কলেরায় দিয়ে দিলাম। 2 দিনের মধ্যে পুরো সাফ হয়ে গেল এলাকা, পুরো এলাকা সাফ। মরে পড়ে এদিক সেদিক পড়েছিল জানিস। এই যে ওদিকে তাকিয়ে দেখ, এখন যে জায়গাটা ডোবা দেখা যায়, ওই জায়গাটা তখনও অগভীর ছিল। ওইখানে 2-1টা লাশ পরে পচে ফুলেও ছিল। কোনো মাছ এসে খায় নাই, কোনো জীবজন্তু এসেও খায় নাই। কলেরা দিলে ওই লাশ ধরেও না কেউ, কারণ সে ভাবে যে ওই কলেরার লাশ খেলে সে যদি শেষ হয়ে যায়, তখন প্রত্যেক প্রাণী নিজের সমস্ত কিছুর ব্যাপারে সচেতন, শুধু তোরা না। প্রত্যেকেই সচেতন, শুধু তোরা না। তারপরে আরেকবার কি হলো জানিস? প্রচন্ড তুফান এলো কোত্থেকে জানি, বিশাল বড় তুফান। তুফানের রাত্রেবেলা আমি কি দেখলাম, এইখানে না মানুষ মরে পড়ে আছে। আশ্চর্য, পানি এলো কোত্থেকে সেটাও আমি বুঝতে পারছিলাম না, কিন্তু পানি এসেছিল অনেক। সমুদ্রের পানি এখানে এসে পৌঁছে গিয়েছিল। তুই ভাবতে পারিস যে সমুদ্রের পানি কিভাবে ঢেউ খেলিয়ে এখানে আসবে? না, ঢেউ খেলিয়ে আসবে কেন? সমুদ্রের পানি তো মাটির উপর দিয়েও চুয়ে চুয়ে আসতে পারবে। তাহলে ভেবে দেখ যে সমুদ্রের পানি কত দূর পর্যন্ত এসেছিল, এবং সে বৃষ্টির তোরে সে পানি কত দূর এই দিকে এসেছিল। ভেবে দেখ। ইতিহাসে এক একটা দিন এক এক রকম। সারাদিনের খবর তো তুই রাখতে পারবি না, কিন্তু আমি দেখি, আমি জানি। পরে ভাবলাম কি জানিস, না, এই এলাকায় আর মানুষকে আমি বসতে দেবো না, দেবো না বসতে। দেখুনি, মানুষজন এখানে এসে থাকতে পারতো না। আমি এখানে এমন এমন জঙ্গল দাঁড় করে দিয়েছিলাম যে জঙ্গলগুলোর কাছ দিয়ে মানুষ যেতে পারতো না। ওরা যখনই সেখানে দাঁড়াতো এক নজরে জায়গা দেখার জন্য, আমি ওদের দিকে এমনভাবে তাকাতাম যে ওরা ভয়ে সেখান থেকে চলে যেত। আমি ওদের ভয় দেখাতাম, আমি ওদের ভিতরে ভয় ধরিয়ে দিতাম। আমি চেয়েছি সমস্ত কিছু আমার নিজের নিয়ন্ত্রণে থাকুক। কিন্তু একদিন একদিন একটা নৌকা এলো জানিস, দূরে। ওই নৌকাটা তখন ওই দূরে ওই খালের মতো একটা জায়গা তুই দেখতে পাচ্ছিস, সেখানে থেকে ওই জায়গায় এসে থেমেছিল। তখন এই জায়গাটা বলেছিলাম না যে নদীর মতো, এই খালের মতো ওই জায়গাটা এসে থামলো। সেই নৌকায় ছিল একজন, বলতে পারিস তুই হাফেজ। তোরা তো অনেক কিছু বলিস ওদেরকে, আমরা ওদেরকে কোনো কিছুই বলি না। হাফেজ এসেছিল, দূরে থেকে আমি ওকে দেখতে পাচ্ছিলাম যে ওর নামাজ পড়ছে। তো মনে হলো যে ওর সাথে যে একটু কথা বলি। ভালোই লাগলো ওকে, আমাকে কথা বললাম, ভালোই লাগতে শুরু করলো। আমি বললাম যে আমার এখানে এসে থাকার জন্য, এখানে থাকার জায়গা রয়েছে, আমি খেদমত করবো বলে দিলাম। আমার কাছে এলো, আমি দূর থেকে বকরি এনে তাদেরকে খাওয়ালাম। তাদের যত ধরনের আপ্যায়ন করা সম্ভব আমি সবই করলাম তাদের। এবং দিন শেষে তারা এখান থেকে চলে যায় এবং বলে যায় যে তারা আবার যদি এখানে আসে আমার সাথে দেখা করবে। আমি যাদের অপেক্ষা ছিলাম,
তাদের অপেক্ষা ছিলাম। আমি চাইলেই তাদেরকে খুঁজে আনতে দেখতে পারতাম, কিন্তু আমি তাদেরকে খুঁজতে যাইনি। আমি এইখানেই ছিলাম, অপেক্ষা ছিলাম। মানুষ আসে, মরে, এটা হয় সেটা হয়, বড় একটা যুদ্ধ গেল, ছোট যুদ্ধ হলো, দাঙ্গা হলো, ঝড় হলো, তুফান হলো, এটা হলো সেটা হলো, কোনো কিছু শেষ নেই। কিন্তু ধীরে ধীরে এই এলাকার পানি গায়েব হয়ে গেল। এই চর এখন একদম উঁচু জমি হয়ে গেল। পানি কোথায় চলে গেল আমি এখনো ভাবি বসে বসে, যে পানিটা কিভাবে চলে গেল এখান থেকে। যখন মাটিটা হলো, কিছু লোক এসে বলল যে এই জমি তো এখন থেকে তাদের। আমি বললাম, বাছা দন, এই জমি তোদের। রাতের অপেক্ষা ছিলাম, কারণ ওরা দিনের বেলা এসে যা মন চায় তা করেছে। আমি দূরে বসে থেকে ওদের তামাশা দেখছিলাম। আমি চেয়েছিলাম ওরা চলে যাক। ওরা রাতে ঘুমিয়েছে শুধুমাত্র। সকালবেলাতে দেখলো কি জানিস, একজন মিলে বাকি 6 জনের গলা কেটে ফেলেছে। একজন মিলে বাকি 6 জনের গলা কেটে ফেলেছে। কিছু করতে হয়নি আমাকে। আমি শুধু ওর কানে কানে আস্তে করে বলে দিয়েছিলাম, এই 6 জন ইচ্ছে করে তোর স্ত্রীর সাথে রাতে থাকতে চায়। বেশ, আর কিচ্ছু দরকার পড়েনি আমার। ওই একজনই বাকি 6 জনের গলা কেটে ফেলেছে। অবশ্য ওর স্ত্রীর দোষ আছে, কারণ ওর স্ত্রী এদের সাথে অনেক বেশি খোঁজ গল্প করতো, আবেদনময়ী হয়তো এই জন্য। অনেক নারী কিছু কিছু ছেলেদের মতোই হয়, কিছু কিছু নারী গায়ে পড়ে কথাবার্তা বলে। শুধু খাটাতে হয়। আমার সেই সক্ষমতা রয়েছে, কাকে কোন জায়গায় কিভাবে কাজে লাগাতে হয়। সে যখন এই কথাটা বললো যে তার ওই সক্ষমতা রয়েছে যে কাকে কোন জায়গায় কিভাবে কাজে লাগাতে হয়, ওই সময় আমার মাথার মধ্যে একটা কথা আসলো। আমি যে তেরে ফুরে বাইরে থেকে যে তেল নিয়ে এনে এখানে আগুন ধরানোর চিন্তা ভাবনা করলাম, এটা তো এমনও হতে পারে যেটা তার চাল। আমি কথা তাকে বললাম যে আমি যে তেরে ফুরে বাইরে গেলাম এবং এই যে তেল নিয়ে এনে এখানে আগুন ধরানোর চেষ্টা করলাম, আগুন তো ধরলো না। তো তাহলে কি এটা আপনি নিজে থেকে চেয়েছেন যে এমনটা হোক? মানে আপনি আমাকে দিয়েই সব কিছু করালেন, আবার আমাকেই এখন বসিয়ে এই যে দেয়ালের গল্প শোনাচ্ছেন। সে ওইখানে দূর থেকে বসে হাসলো। আর বললো যে মানুষের বাচ্চা তুই এত সহজে ধরতে পারলি? আমি তো মনে করছি তুই জীবন ধরতে পারবি না। আমি তো এটা ভেবে দেখেছি যে তোর সাথে কি হবে রাতেবেলা, কিন্তু এখন নির্ভর করে যে তুই এখান থেকে কিভাবে বেরোবি তার উপরে। তুই এখান থেকে বেরোতে পারবি না। এটা আমার বাড়ি, এই জমি আমার, হাওয়া বাতাস মাটি পানি সবকিছু আমার। আমি যতদিন থাকবো এর উপরে আমার অধিকার থাকবে। মনে কর যে এটা আমার উত্তরাধিকার সূত্রে সমস্ত কিছু, কেউ কিছু করতে পারবে না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, এই বাড়ির মালিকের নাম কি? তো সে বললো যে আমি তো মালিক, অন্য কেউ না। ওই মানুষ, ওরা, ওর মা, ওর বাবা, ওরা কেউ মালিক না। আমি বললাম, না না, এই বাড়ির মালিক যে আমার সাথে এখন কথা বলছে, এই বাড়ির নাম কি? আমি তাকে সেটা জিজ্ঞেস করলাম আবার, অর্থাৎ আপনাকে, এ বাড়ির নাম কি? সে আমার এই কৌশলে অবাক হয়ে গিয়েছে। আমি তো ডিরেক্টলি তার নাম জিজ্ঞেস করিনি। সে আমার দিকে কিছু সময় যে তাকিয়ে রয়েছে সেটা আমি বুঝতে পারলাম। এখানে কিন্তু কোনো ফিজিক্যাল বডি নেই, আমি আবার বলি। ওই মাটির রঙের মতো ছাই ধোয়া আর কি, মাটির মতো আর কি ধোয়াটা। ফিগারটা বোঝা যায়, বড় পাগড়িটা বোঝা যায়। সে বললো এই বাড়িটার মালিক আনস। আমি বললাম যে ঠিক আছে, আনস এই বাড়ির মালিক। আচ্ছা, আনস এই বাড়ির মালিক হলে ওই পরিবার এই বাড়ির মালিকানা কিভাবে পেল? আনসের পূজা করে, না আনসকে মাথায় রেখে, না আনস তাদেরকে জায়গা দিয়েছে, না আনসের কোনো উদ্দেশ্য ছিল? আমার তো মনে হয় যে আনসের উদ্দেশ্য ছিল। আনস সবাইকে যেহেতু মরতে দেখেছে বা মারতে দেখেছে বা মেরেওছে সে নিজে, সে হয়তো একটু খেলতে চেয়েছিল, কারণ তার খেলাধুলা করার মতো লোকজনের অভাব হয়ে পড়েছিল, তাই না? আমি যখন এই কথাটা বললাম, আমার ভেতরে না
আর ধুকপুক করছিল ঠিকই, কিন্তু আমি কথাটা বলতে পারলাম। ওইখান থেকে হাঁস উত্তর দিল, হাঁস আর কি, সে উত্তর দিল, মানুষের বাচ্চা হিসেবে তোর জ্ঞান অনেক ভালো, ধরতে পেরেছিস তাহলে? আমি বললাম যে না না, ওইটা তো ওই যে আপনি যে এখন বলে যাচ্ছেন যে কথাগুলো, তার উপর নির্ভর করে সব কিছু। বা আপনি তো কানে ফিসফিসানি দিয়ে আবার একজনকে দিয়ে 6 জনকেও মারতে পারেন। তো আমি এটা জানতে চাচ্ছিলাম, মানে আমার অতটুকু জানার দরকার নেই, এই বাড়ির মালিকানা ওই ভদ্রমহিলার বংশের কাছে কিভাবে গেল? এই বাড়ির মালিক আনস, যেহেতু সে এবারে মালিক, মাটি, হাওয়া, বাতাস সবকিছু মালিক সে। আনস কেন এই পরিবারকে এ বাড়িতে, মানে এই জমিটা দিয়েছিল? আনসের উদ্দেশ্য কি? আর আমার কেন মনে হয় আনস আসল কথা কাউকেই বলেনি আজ পর্যন্ত, কিন্তু আমি একটু হলেও বুঝতে পারছি। আনস আমাকে জিজ্ঞেস করলো, কি বুঝতে পারছিস তুই মানুষের বাচ্চা? তখন আমি আনসকে উদ্দেশ্য করে বললাম, আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলা অবস্থায় দেখতে পাচ্ছি যে এই বাড়ির নিচে একটা কবর রয়েছে এবং সেই কবরের সাথে আপনার আবেগ জড়িয়ে আছে। এই কবর আপনার পরিচিত কেউ, এই কবরের মায়ায় আপনি এইখান থেকে সরতে পারছেন না। আর আমি এটাও দেখতে পাচ্ছি আপনার সাথে কথা বলা অবস্থায় একটা নৌকায় আপনি বসে রয়েছেন। এটা কিন্তু মানুষের তৈরি নৌকা নয়, এটা আপনার তৈরি নৌকা। নৌকার মতো নয়, পানির উপরে শুধু ভাসে। আমি আপনাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অতীতের সেই অবস্থাতে, অনেকটা পাখির মতো। আপনি ময়ূর বলেছেন না? ময়ূর, ময়ূর নৌকায়, আর পায়রাটা পানির নিচে, মাটির নিচে দাফন। কি ঠিক কিনা? ওই ওই ওভারভিউতে না সে একদম বদলে গেছে। আমার দিকে সে এমনভাবে তাকালো যে সেটা এক্সপেক্ট করেনি, কিন্তু আমিও এক্সপেক্ট করি নাই যে আমি ওইখানে বসা অবস্থায় এটা দেখব, মানে ভিশন। কারণ আমার সে অ্যাবিলিটি আল্লাহ দিয়েছেন, আমি দেখতে পাই। তো তখন তার মনোভাবটা তো পরিবর্তন হয়ে গেল, কিন্তু সে ওই তার ওই ঠিক ওই দুর্বল জায়গায় হাত যেহেতু পড়ে গিয়েছে, সেটা তো সরাতে হবে, তাই না? ইমিডিয়েটলি সে চলে গেল যে এই বাড়ির মালিকানা কিভাবে ওই পরিবারের কাছে সে দিয়েছে বা কিভাবে। সে গল্প বলতে শুরু করলো এখন রীতিমতো আমার সাথে। আর সে বলেছিল না যে দেয়ালগুলো গল্প বলা শুরু করলে আর সহ্য করতে পারবো না। সত্যিকার অর্থে কথা সে আর তখন বলছে না, তখন কথা বলছে দেয়াল। একটা না, অনেকগুলো ভয়েস, কিন্তু একই কথা, একই শব্দ, একই বাক্য, একই টান, একই সুর। আপনি কোন দিকে তাকাবেন? কখনো ডানে, কখনো বামে, কখনো পেছনে, কখনো মাথার উপরে। কোন দিকে তাকাবেন? শব্দটা শোনার জন্য তো মাথায় এদিক ওদিক ঘোরে, তাই না? কারণ যখন পেছনে বা ডানে বামে শব্দ হয়, সেটা শোনার আর একটু ক্লিয়ার করে শোনার জন্য তো আমরা সেদিকে ঝুঁকি। সে বলতে শুরু করলো, ততদিনে তো এইখানে জমি তৈরি হয়ে গেছে। এই পরিবারের আগে মালিকানা ছিল এক সনাতনের। সনাতনের কাছ থেকে মালিকানা নিয়ে নিল সেই পরিবার। কিভাবে মালিকানা নিল? আমি চেয়েছি, আমি সনাতনী পরিবারের সবাইকে এখানে থাকতে দিয়েছি। সনাতনী পরিবারের সবাই আমাকে ভোগ দিত, সবাই আমাকে ভোগ দিত। আমি ওদেরকে বুঝিয়েছি আমার পূজা না করতে, ওরা পূজা করতো ওদের মতো করে। এটা আমি ওদেরকে বুঝিয়েছি আমার পূজা না করতে, আমাকে ওরা ভোগ দিত। ওরা কিন্তু আমার পুজো বন্ধ করে দিয়েছে, কিন্তু ওরা জানতো যে আমি এখানে থাকি। ওরা আমাকে ভোগ দিত কোথায় জানিস? ঠিক তুই যেখানে বসে রয়েছিস, এইখানে একটা করমচা গাছ ছিল সেইখানে। এবং ওদের সাথে আমি কথা বলতাম স্বপ্নে। আমি ওদেরকে বলতাম যে তোরা এইভাবে কাজ কর, তোদের এটাতে লাভ, তোরা ওইভাবে কাজ করবি, এটাতে লাভ। এমনকি ওরা আমাকে সবকিছু জিজ্ঞেস করতো। আমার মনে হলো যে ওদের আর এখানে রাখার দরকার নেই। তাই আমি ওদেরকে স্বপ্নে বললাম যে তোরা এই জমি বিক্রি করে চলে যা, বিক্রি করে দিয়ে তোরা কিছু টাকা তো পাবি, ওই টাকাটা তোর লাভ। ওই পরিবার তখন এখানে আইলো, ঠিক যেইভাবে আমি চেয়েছি সেইভাবেই। ওদের পরিবারের বংশ 3 পুরুষ পরের পুরুষ এখানে ধরতে পারো, তুমি চতুর্থ পুরুষ। মানুষের বাচ্চা, তুই কি বুঝতে পারিস মানুষের কয় পুরুষ হয়?
তুই যদি তোর পেছনের দিকে তাকাস তাহলে এমনও হতে পারে যে তুই তোর বংশের 3000 নম্বর আওলাদ। এমনও হতে পারে যে তোর বংশ হয়তো আর 4000 পুরুষ পার করেছ, এক পুরুষ থেকে আরেক পুরুষ, আরেক পুরুষ থেকে আরেক পুরুষ। তুই তো নিজেই 4 পুরুষ পর্যন্ত জানিস, এর পরের পেছনের খবর তুই জানিসই না। তাহলে তুই ভাবতে পারবি এই 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষের ইতিহাসগুলো কত বড় বড় হয়। তো যাকগে, ওদেরকে এখানে থাকতে দিলাম, অনেক বড় পরিবার। সনাতনীরা এখান থেকে চলে যাওয়ার আগে কিন্তু আমার কথা বলে দিয়েছিল। ওরা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু আমি ওদেরকে স্বপ্নে দেখা দিলাম। ওদের একজন ছিল রাতে আবার নামাজ পড়তো। নামাজ পড়তো শুধুমাত্র ভুল, কেন জানিস? ও ঠিকভাবে সূরা পড়তে পারতো না। আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম এবং আমি ওর পেছনে থাকতাম যাতে নামাজে ভুল না হয়। আমি বললাম তখন যে সনাতনীরা আপনার পূজা করতো, আপনাকে তারা ভোগ দিত, আবার আপনি তাকে নামাজ শেখানোর ব্যাপার। আবার আমি তো কিছু বললাম না ব্যাপার। বলে যা মানুষ, তুই কোনোদিন কোনো কিছু বোঝার মতো ক্যাপাবিলিটি রাখিসই না, তুই ছিস মানুষের বাচ্চা। তোকে আমি বলেছে যে ওরা আমার পূজা করতো, আমি ওদেরকে না করেছে। ওরা আমাকে ভোগ দিত, আমি খাবার খেতাম, ব্যাস। আমার মনে চাইলে আমি খেতাম, না খেলে নাই। কিন্তু কেউ খাবার যদি দেয় সে তো ভক্তি সহকারেই দিবে। আমি তাকে জিজ্ঞেস বললাম আর কি যে মানে খাবার যদি দেয় তো ভক্তি সহকারেই দিবে, তো আপনাকে পূজা না করে হোক, আপনাকে তো ভগবান মেনেই আপনাকে ভোগ দিয়েছে, তো আপনি সেটা খেয়েছেন না। আবার আপনি যে আবার আরেকজনকে যে শিখাবেন যে সূরা একরাত এভাবে সোজা করে পর, আপনি তো কেন যেন মনে হয় যে ভণ্ড বাবা। যে মুহূর্তে আমি কথাটা বললাম, সে ওইখান থেকে একদম আমার একেবারে ফেস বরাবর ওর মুখ থেকে কি জানি একটা এক অদ্ভুত আলো আসছিল, মানে হিপনোটাইজ হয়ে যাওয়ার মতো। সে আমাকে বললো যে তুই আমার বয়স সম্পর্কে ধারণাই রাখিস না, তুই আমাকে চিনিসই না, জানিসই না আমি কে। আর তোদের কি সেই আক্কেল রয়েছে সৃষ্টির ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে ভালো মতো আক্কেল রয়েছে তোদের? নাই। আমাকে শেখাবি না, আমার ঘরে দাঁড়িয়ে শেখাবি না। তখন আমি আস্তে করে বললাম যে আজ হোক কাল হোক আপনার এই ঘরটা ভাঙা পড়বে। তখন ওই মুহূর্তে সে আমার থুতনি চেপে ধরে বলল যে আমি তো ভাঙতে দেব, আমি এইখানে অট্টালিকা দাঁড় করাবো। তুই যদি বেঁচে থাকিস তাহলে দেখবি যে এইখানে অট্টালিকা দাঁড়াবে, এবং তুই এখানে এলে প্রত্যেকবার দেখবি আমি সেই অট্টালিকার উপরে দাঁড়ানো, এবং এই অট্টালিকায় যেই কয়জন থাকবে তাদের প্রত্যেকের জীবন আমি নিজের মতো করে সাজিয়ে দেব। ওরা চলবে আমার ইশারাতে সবাই। তখন আমি বললাম, আনস তাহলে নিজেকে ভগবান ভাবতে শুরু করে দিয়েছে না? আবারও সে আমার থুতনিটা চেপে ধরে এবং সে আমাকে বলল, খোদার কসম যদি তুই আর একটা, সেভাবে বলো, যদি খোদার কসম তুই যদি আরেকবার আমাকে ভগবান বলার মতো জরুরত করিস, মানুষের বাচ্চা তোর এই থুতনিটা আমি টান দিয়ে ছিঁড়ে এখান থেকে ফেলে দেবো তোকে আমি। তো ওই সময় সে যখন আমার থুতনি ধরেছিল, আমার মুখের ভিতরে একটা আঙ্গুলের মতো কিছুটা ঢুকে দিয়েছিল, একেবারে জিভ সহ সে ধরেছিল। তো এই পর্যায়ে আমি আর তাকে প্রভোগ করার চিন্তা ভাবনা করি নাই, কিন্তু আমি এটাও জানি যে আমি সাহেব 2-3টা বাড়ির পেছনে অপেক্ষা করছে আমার জন্য, মানে যদি কোনো রকম বিপদ হয় তিনি ঢুকবে। এটা আমি জানতাম, কারণ উনি আমাকে বুঝিয়েছেন যে উনি আছেন। আনস তখন আমার সামনে ফোঁস করছিল, প্রচণ্ড রাগে মানুষ যেরকম ফোঁস করে না কথা না বলে, ওইভাবে। এরপরে সে নিজের জায়গায় ফেরত গেল। কিছুক্ষণ পর সে নিজে থেকে কথা বলতে শুরু করলো এবং সে বলল, যখন আমি তাকে শিখিয়ে দিলাম এবং তাদেরকে দেখিয়ে দিতে শুরু করলাম, তখন তারা আমাকে পীর ভাবতে শুরু করলো, জিন্দা পীর। সমস্যা নেই, জিন্দা পীর তো খারাপ নয়, জিন্দা পীর হয়ে যায়। আমি ওদেরকে বোঝাতে লাগলাম, আমি ওদেরকে চলাতে চাইলাম, ওদেরকে সবকিছু বুঝতে চাইলাম, ওরা বুঝলো, চললো সেইভাবেই। কিন্তু একদিন কি হলো জানিস? একদিন ওদের বাড়ির ছোট বউটা মারা গেল বিষ খেয়ে।
বিষকে সে কিভাবে মারা গেল সবাই জানে। তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করতো। আমাকে প্রায় ওরা বলতো যে তাদের এই ছোট বউটা এরকম করে কেন, অস্থির হয় কেন, পাগলামি করে কেন। আমি ইচ্ছে করে ওদেরকে কোনো কিছু বলিনি, জানিস। ওদের এই ছোট বউটা, ওই যে ওরা যে বিয়ে করে এনে এখানে রেখেছে, এই ছোট বউটা না আসলে এখানে আসতেই চায়নি। এই ছোট বউটার পেটে অন্য আরেকজনের বাচ্চা ছিল, জানিস। তুই ভাবতে পারবি না যে মানুষ কত আগে থেকে এই ধরনের কাজ কারবার করে আসে। তুই হয়তো ভাববি যে তোদের জীবনগুলো এখন এই মুহূর্তে মডার্ন হয়ে গেছে, তাই এখন হয়তো মানুষের ভেতরে পরকীয়া সবচেয়ে বেশি। সেই যুগেও ছিল, এখনো ছিল, থাকবেও। এটা যুগে যুগে একই অবস্থাতেই ছিল, চলেছে। শুধুমাত্র চলেনি যে এমন নয়। তার পেটে বাচ্চা ছিল, এবং আরেকজনের বাচ্চা আমি এই বাড়িতে কিভাবে পালতে দিই বল। এখন তুই হয়তো বলতে পারিস কোনো কিছু আমার ইচ্ছার বাইরে হয় না। সব কিছু কি আর আমি নিজে নিজে নিয়ন্ত্রণ করি নাকি? তাদের ছেলেকে তারা বিয়ে দিয়ে নিয়ে এলো, কথা নেই ভাটা নেই। একদিন ওরা বাইরে ছিল, দুই একদিন পরে যখন এলো দেখলাম যে ওরা বাইরে থেকে মেয়ে নিস। আমি তো জানি মেয়েটা কেমন। আমি মেয়েটার স্বপ্নে দেখা দিতে শুরু করলাম। ও একা যখন কাজ করে তখন ওর আশপাশে দাঁড়াতাম। ও ভয় পেত, আমি ওকে ভয় দেখাতাম। আমি বোঝাতাম যে বডিটা দিয়ে তুই কাজ করছিস, ওই বডিটা দিয়ে চাইলে তোকে জবাই করে ফেলা যায়। ও চোখের সামনে ওকে জবাই করতে দেখেছি আমি। ওকে দেখিয়েছি যে তোকে কিভাবে জবাই করবে, ও চোখের সামনে ওকে দেখিয়েছে। দুঃসাহস, দুশ্চরিত্র নারী। তুই কেন এই পরিবারের কারোর জীবন ধ্বংস করার জন্য আসবি? তোর পেটে রয়েছে অবৈধ এক সন্তান, ওর জীবনটাও তো তুই ধ্বংস করে ফেলবি একবার যদি চলে আস। আমি ওকে রাতে ঘুমাতে দিতাম না। প্রত্যেক দিন রাতে ওর হাত দিয়ে ওকে জবাই করাতাম, প্রত্যেক দিন রাতে। ও পাগল হয়ে গিয়েছিল, পাগল। কি করবে সে বুঝে উঠতে পারছিল না। ওকে তো আমি পাগল বানাতেই যাচ্ছিলাম। ঘুমাতে পারতো না, কারণ ঘুমাতে আমি দেই না। ও ঘুমানোর সাথে সাথে আমি ওকে স্বপ্ন দেখিয়ে জাগিয়ে দিতাম। ও ঘুমানোর সাথে সাথে ওকে আমি স্বপ্নে আক্রমণ করে জাগিয়ে দিতাম। ও ঘুমানোর সাথে সাথে আমি ওর কানে কান পরা দিতাম। ও পারেনি, আর পারতো না। আমি ওকে ওই বিষের বোতল পর্যন্ত নিয়ে গিয়েছি, আর আমি ওকে দেখিয়েছি তুই বিষ খাবি। ও বিষ খেয়েছে। এটাই আমি চেয়েছি। আমি চেয়েছি ওকে কষ্ট দিতে, ওকে মারধর করে আমি কোনো সুখ পেতাম না। কারণ কেউ জানতো না তো কি পাপটা সে করেছে আমি ছাড়া। অবশ্য ওরা আমার কাছে সাহায্য চেয়েছিল, কারণ আমি তো জিন্দা পীর। রাতে নামাজের পরে ওই বুড়াটা আমাকে বলেছিল যে, বন্ধু আপনি একটু দেখবেন আমার এই ছোট ছেলের বউটার কি হয়েছে। আমি অবশ্য বলেছিলাম যে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, বরং তোরা মেয়েটাকে ছেড়ে দে। তখন ওরা বলছিল যে আমরা একটু আল্লাহর দিকে তাকিয়ে দেখি কি হয়। আমি বললাম হ্যাঁ, তাকিয়ে দেখ। আমি চেয়েছিলাম ওদেরকে বলতে যে হ্যাঁ অপেক্ষা কর, তাকিয়ে তাকিয়ে দেখ কি হয় না হয়, কিন্তু ইচ্ছা করে বলিনি। বিষের বোতল পর্যন্ত নিয়ে গেলাম, বিষ খাইয়ে দিলাম, এবং তরপালো ওই দুশ্চিত্রা নারীর ওইখানে মৃত্যু হয়ে গেল ঘন্টা দুয়েকের ভিতরে। নিজের পেটের ভেতরে যন্ত্রণায় যখন মানুষ কাতর হয়ে যায় তখন তা মানুষ আর সহ্য করতে পারে না। এই পেটের ভেতরে যন্ত্রণা অত্যন্ত মারাত্মক। টিপে তা থামানো যায় না, বা ধরে তা কমানো যায় না। প্রথম এই বংশে মৃত্যু কিন্তু ওর। তখন আমি বললাম তাহলে 2 নম্বর মৃত্যু কার? মানে একটা শব্দ আমার মাথার মধ্যে এলো। ওই শব্দটা এরকম ছিল যে, মানে আপনি মাথা চুলকালে একটু শব্দ হবে না, অনেকটা এরকম। সে আমাকে বলল যে সেই ব্যক্তির স্ত্রী। আমি বললাম কোন ব্যক্তির স্ত্রী? সে আমাকে বলল যে তাকে বন্ধু ভাবতো, বা যারা তাকে জিন্দাবীর মানত,
তাদের সেই পরিবারের সেই মহিলা, মানে যে ব্যক্তি নামাজ পড়তো রাতে, তার স্ত্রী। কারণ ততদিনে সেই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, মানে যে ব্যক্তি নামাজ পড়তো এই বাড়িতে, যার সাথে ওর একটু কথাবার্তা হতো, তার মৃত্যু হয়ে গেছে। তার স্ত্রীকে সে পাগল বানিয়ে দিয়েছে। কিভাবে সে পাগল বানিয়েছে তার কথা হচ্ছে, এই বাড়িতে থাকা অবস্থায় সে একটা ব্যাপার লক্ষ্য করত। এই নাগিন সেভাবে কথা বলছে, শুনুন, মানে যেভাবে কথা বলছে, এই নাগিন একেবারে এমন ভাবে বসতো যেন এই নাগিন হচ্ছে সবার প্রভু। এই নাগিন সারাদিন কি এক জাতা কলের জিনিস চেপে চেপে মুখে চিবোতো, এদিকে পিক ফেলতো, দুর্গন্ধ আসতো, আর ওইখানে বসে বসে এক একজনকে হুকুম দিয়ে পাগল বানিয়ে ফেলতো, অথচ নিজে নড়াচড়া করতে পারে না। এই রকম গরুর চেয়ে বড় মোটা হয়ে গিয়েছিল, খেতে খেতে সারাদিন খাবে, সারাদিন তুই যাই দেস না কেন তাই খাবে, না দিলেও খাবে, দিলেও খাবে। সবার জীবনে একেবারে অস্থির করে তুলেছিল এই ডাইনি, এই নাগিন। সারাদিন সাপের মতো ফোঁস 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 ফোঁস, সারাদিন ডাইনিদের মতো ঘ্যান 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 ঘ্যান। কতক্ষণ সহ্য করবি তুই? ও সন্তানই সহ্য করতে পারেনি। আর আমি তো এখানে থাকি, তাকিয়ে দেখি, সব কিছু দেখি, সহ্য করবো কতক্ষণ? চিন্তা করলাম যে ওকে একটু কষ্ট দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তাই ও যেখানে বসতো সেখান থেকে যখন উঠে দাঁড়ালো, যখন সে এক কদম দিতে যাবে, আমি একটু পাটা নাড়িয়ে দিলাম। ব্যাস, এমন ভাবে পড়লো, পড়ে হাড় এমন ভাবে ভাঙলো, ওর মাংসপেশি ছিঁড়ে হাড় বেরিয়ে এসছে। ভাঙে যাওয়া হাড় প্রায় আধা ইঞ্চি খানেক বেরিয়ে এসছে শরীরের বাইরে। সেটা দেখে তো সেই নাগিনের অবস্থা খারাপ। একেবারে সাপের মতো যেরকম নড়াচড়া করে নাগিন, ঠিক ওই রকম নড়াচড়া করলো ওই নাগিন। এখন নাগিনকে চিকিৎসা করাবে কিভাবে বলো? তখন কিরকম চিকিৎসা ব্যবস্থা ছিল? নাগিনের মৃত্যু কিন্তু অত্যন্ত দর্দনাক, কারণ ওই হাড় বেরিয়ে এসছিল, ওই হাড় তো ওই অবস্থাতে ছিল। ওরা মলম টিক করে দিয়ে কিভাবে জানি রেখে দিয়েছিল, ওরাও যে প্রাণে বাঁচবে, মরে না কেন, মরে না কেন, এই কথা নিজেরও বলতে বসে বসে সন্তানরাই। ওই নাগিনের মরণ তো হলো, মরণের আগে পুরো শরীর কালো হয়ে গিয়েছে। বিশেষ করে ওই হাড় যেদিক দিয়ে বেরিয়েছে, ওই হাড়ের অংশটাই তো পুরো কালো হয়ে গেছে, কালো। চারপাশে এমন ভাবে পোকা ধরে গিয়েছিল, সে পোকা সম্পূর্ণ মাংসপেশি সাফ করে হাড় বের করে ফেলেছে। ধীরে 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 নিজে নিজে জিন্দা পর্যায়ে ওই নাগিন মরে গেছে। তখন আমি বললাম যে, তাকে উষ্টাটা দিয়েছিল না তো আপনি প্ল্যান মোতাবেক, তাহলে এটা দায়ভারও তো আপনার। সে আমাদেরকে এমন ভাবে তাকালো হান্স, যেন এটা তার কাছে কোনো কিছুই না। তখন আমি বললাম যে, এরপরে কার, এরপরে কে? তখন হান্স বলল, এরপরে আর কে? আরেক গুণধর, ওই যে ও বলেছে না যে ওর মার কথা, ও শ্বশুর। আমি বললাম যে, কার শ্বশুর কার বাবা, এটা তো আসলে বলা বা বোঝা কঠিন, তো আমাকে আপনি একটু সহজ করে বলুন। সে আমাকে বলল, এর যদি বেশি সহজ করে বলা সম্ভব নয়, এর যদি বেশি সহজ করে বলা সম্ভব নয়, যে তোকে এই বাড়ির ঠিকানা দিয়েছে তার মায়ের শ্বশুরের কথা বলছে এই মুহূর্তে। তার শ্বশুর, তার মায়ের শ্বশুর। তো কনফিউজিং, কিন্তু যা বুঝলাম যে যেই ভদ্রমহিলার কারণে আমি এখানে এসেছি, তার মায়ের শ্বশুর অর্থাৎ তার দাদা, সম্ভবত তার দাদা। ওই ঘরে দুইজন, সেভাবে কথাটা বলো, ওই ঘরে দুইজন, দুইজন মাত্র, শ্বশুর আর শাশুড়ি দুজন। আমি বললাম যে কিভাবে? সে আমাকে বলল যে, শ্বশুর অত্যন্ত অসৎ, আমি এই বাড়িতে থাকতে দিয়েছি জানে, কিন্তু আমি যে রয়েছি সেটাকে সে আর পাত্তাই দিল না।
দরকারই মনে করেনি, যেন আমি এখানে রয়েছি তার বোঝার দরকারই মনে করেনি সে। নিজের মতো খামখেয়ালিপনা দেখিয়ে চারপাশে ঘোরাফেরা করতো। দূর থেকে মেয়ে মানুষ নিয়ে এনে এ বাড়ির এক কোনায় একটা ঘরে রাত যাপন করতো। এমন নয় যে কেউ জানতো না, তা না, সবাই জানতো। আর ওর স্ত্রী, ওর স্ত্রী অত্যন্ত ভালো মেয়ে, সে সময় সে অত্যন্ত ভালো মেয়ে। কি করবে, স্বামীর এই সমস্ত কিছু দেখে সে কোনো কিছু করার সাহস রাখবে না। কিন্তু প্রায় তো সে কোনো না কোনো রাতে বাইরে থেকে নারী নিয়ে আসতো। ওর শ্বশুর, ওই শ্বশুর বাইরে থেকে নারী নিয়ে আসতো, আমোদ ফুর্তি করতো। আর ওই সমস্ত জিনিস দেখতে আমার ভালো লাগতো না। চিন্তা করতে লাগলাম যে একে আমি কিভাবে শিক্ষা দিতে পারি। পরবর্তীতে আমার হুট করে মনে হলো, আর অনেকদিন ধরে কাউকে মারি না আমি, অনেকদিন ধরে কাউকে আমি খুন করিনি, একে কিভাবে খুন করা যেতে পারে। ভালো করে লক্ষ্য করে দেখলাম, চিন্তা করলাম যে একে জিল্লাত দিই। আবার ভাবলাম যে জিল্লাত দিলে আমার এই বাড়ির বদনাম হয়ে যাবে, যে এই বাড়ির লোকগুলো খারাপ। আমি চাবো না যে আমার এই বাড়ির উপরে কারো নজর আসুক, কেউ বলুক আমার এই বাড়ি খারাপ। চিন্তা করতে লাগলাম, ওকে কিভাবে শিক্ষা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। পরবর্তীতে কি পেলাম জানো? এমন এক নারীর সাথে সম্পর্ক তৈরি করে দিলাম যার ভেতরে রয়েছিল এক ধরনের রোগ। ওই রোগে আক্রান্ত করে দিলাম, ভয়ঙ্কর এইডসে আক্রান্ত করে দিলাম আমি ওকে। প্রথমে কিছু টের পাইনি, সে কিছু টের পায়নি, কিন্তু টের পেতে 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 সব দেরি হয়ে গেছে। মানুষজন একটু হলেও তো বুঝে। স্বাস্থ্যবান মানুষের স্বাস্থ্য হঠাৎ করে গায়েব হয়ে গেল, কিন্তু তার চারিত্রিক সমস্যা রয়েছে, তখন কি মানুষ বোঝে না? বোঝে তো। ততদিনে অবশ্য যে তোমাকে পাঠিয়েছে তার বাবার জন্ম হয়ে গেছে, কে আর করবো। ওই ছেলেকে নিয়ে একটা ছবি তুমি চাইলে দেখতে পারো, একটা ছবি ওরা তুলেছিল। বাবার অবস্থা অত্যন্ত জীর্ণ শীর্ণ। এর কিছুদিন পরে ও মরে যায়। মানুষজন জানতো যে এই বাড়ির এই ভদ্রলোক এইডসে মরেছে। বাইরের লোকজন বলা সব কিছু চালু রাখতো, কোনো কিছু লুকিয়ে রাখেনি। কিন্তু এরপর নাম্বার আসে ওর স্ত্রীর। যাকে ভালো বলেছিলাম, যাকে ভালো ভেবেছিলাম যে সে আসলে ভালো, তা নয়। স্বামী চলে যাওয়ার পরে তার কেন জানি মনে হলো যে সে, স্বামী যেহেতু তাকে অনেক কষ্ট দিয়েছে, এখন সে ওই রকম জীবন চাইলে কাটাতে পারে। সে খুঁজে নিল চাকর। হাস্যকর, আমি থাকতে আমার বাড়িতে এই সমস্ত কাণ্ড কারখানা কেউ করবে, করে যে পারবে, এটা কি সম্ভব? কিন্তু ওর উপর আমার রাগ ছিল বেশি। দেখো, একজন চরিত্রহীন পুরুষের কথা আমি কখনোই বলবো না, সে চরিত্রহীন পুরুষ এবং তাকে আমি ওইভাবেই খুন করেছি। কিন্তু যে চরিত্রবান ছিল, সে যদি হঠাৎ করে চরিত্রহীন হয়, তাকে তো কুপিয়ে মারার দরকার। আমি কুপিয়ে মেরেছি ওকে, ওর প্রেমিককে দিয়েই। ওর প্রেমিক ছিল চাকর, এবারে চাকর। কিভাবে মেরেছে জানো? ওর এই চাকর প্রেমিকের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তুই যার সাথে মাঝে মাঝে রাত যাপন করিস, সে এখন আরেকজনের কাছে যাবে। ওকে এমন ভাবে দেখাতাম সেই ব্যক্তির সাথে ঘনিষ্ঠ অবস্থা, কিন্তু ওই রকম ঘনিষ্ঠতা নয় যে ঘনিষ্ঠতা ওরা রাতের বেলা করে সবার অজান্তে। ওই রাস্তায় দাঁড়িয়ে বা পাশে বসে থাকার ঘনিষ্ঠতা দেখিয়ে ওকে আমি ভিতর থেকে না পাগল করে তুলেছিলাম। কখনো কখনো কি হয় জানিস, এমন ভাবে পাগল বানিয়ে দিলে কি হয়, ওরা ওইভাবেই এগোতে শুরু করে, ওরা ওইভাবেই আক্রমণ করতে শুরু করে। একেবারে এমন করা আক্রমণ, যে আক্রমণ না অন্যকে ঠেকাতে পারবি না কখনো, ঠেকানোর সামর্থ্য এমনিতেও কারণ নেই। ওইভাবে আক্রমণ করলে খুব সহজে যে কাউকে এমন অবস্থায় নেওয়া যায়। ওকে কিভাবে আক্রমণ করলাম জানিস?
ওর মাথার ভেতরে একটার পর একটা ছবি ঢুকিয়ে দিতে লাগলাম যে ওর সেই প্রেয়সী আরেকজনের সাথে অন্তরঙ্গ অবস্থায়। যখন তুমি কারোর সাথে অন্তরঙ্গ অবস্থায় থাকবে তখন তুমি তার প্রত্যেকটা মুভমেন্ট সম্পর্কে জানো, তার চেহারার অঙ্গভঙ্গি কীরকম হয়, তার মুখ দিয়ে কী ধরনের শব্দ আসতে পারে। কারণ দুইটা শরীর যদি একত্র হয়, দুইটা শরীর সেই একত্র হওয়া মুহূর্তকে তা কখনো আর ভুলবে না। প্রেমিক তো সব কিছু জানে, ব্যাস কিচ্ছু লাগেনি। রাতের বেলা ঘরে ঢুকে একেবারে নিশ্চিন্তে কুপিয়েছে সে শুধুমাত্র। কিন্তু আমি তার মাথার ভিতরে একটা বুদ্ধি ঢুকিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে সেই এমন ভাবে তাকে মারুক যেন তার মৃত্যুটা সে হওয়ার আগ মুহূর্তে তার ভয়ঙ্কর অবস্থা যাতে সে দেখতে পায়। এই জন্য সে কৌশলে যাতে তার মুখ বেঁধে ফেলে সেই বুদ্ধিটা তার মাথায় আমি ঢুকিয়ে দিয়েছিলাম, এবং সে তাকে বেঁধে ফেলেছিল। বেঁধে ফেলার পরে তাকে দা দিয়ে যতক্ষণ পেরেছে কুপিয়েছে। বেশিরভাগ কোপ দিয়েছে সে শুধুমাত্র পেটের ভেতরে। কেন জানো? কারণ আমি তাকে বুঝিয়েছি পেটে কোপাও, পেটে কোপালে এখান থেকে রক্ত একটু কম বের হবে, খুব দ্রুত মরবে না। অন্য জায়গায় কোপ দিলে খুব দ্রুত রক্ত বেরিয়ে সে মরে যাবে। বরং পেটে কেটে যাওয়ার পরে যখন পেটের অন্তরঙ্গ এই সমস্ত কিছু দেখা দিবে না, তখন যখন কেউ মৃত্যুর মুখোমুখি হবে এবং নিজের পেটের সমস্ত জিনিসপত্র কলকবজা দেখবে, ও বেটা তার নিতে পারবে না। সে যেই হোক, মৃত্যুর পূর্বে সে অন্তত 2বার জ্ঞান হারিয়েছে, 2বার সে জ্ঞান ফেরত পেয়েছে, 2বার তার হার্ট অ্যাটাক হয়েছে, 2বার সে নিজের জ্ঞান ফেরত পেয়েছে, তারপরে সে মরেছে। আনুমানিক প্রায় 3.25 ঘন্টা সময় লেগেছে তার মরতে। 3.25 ঘন্টা সময় লেগেছে তার মরতে। পেটের নাড়ি ভুড়ি কলকবজা তাকে আমি দেখিয়ে ছেড়েছি। পরে আফসোস হচ্ছিল ছেলেটার জন্য, কিন্তু ভাবলাম যে ওকে আমি মানুষ করবো, ওকে আমি রাস্তায় রাখবো। তখন আমি ওনাকে বললাম, রাস্তায় রাখবেন, মানুষ করতে চেয়েছিলেন, কিছুই করতে পারলেন না, পরে ওকেও মেরে ফেললেন, তাই না? সে আমাকে বলল যে হ্যাঁ তাই তো, তাই তো, আমি ওইভাবেই মারলাম ওকে। কিভাবে মেরেছি জানো? কিভাবে মেরেছি বলো তো? আমি বললাম যে আমি জানি না, আমি শুধু এটা জানি যে ভদ্রলোক হার্ট অ্যাটাক করে মারা গেছে। হ্যাঁ, ভদ্রলোক হার্ট অ্যাটাক করে মারা গেছে। বাকি সবাই বাড়িতে অসুস্থ হয়ে মারা গেছে, এইভাবে মারা গেছে, সেভাবে মারা গেছে। কিন্তু ওই যে বললাম, ওর মাও কিন্তু অসুস্থ হয়ে মারা গেছে। বাকি সবাই জানে যে হুট করে মারা গেছে। ও কুপিয়েছে ঠিকই, ও কুপিয়েছে, কিন্তু আমি আমার ক্ষমতা বলে এই সমস্ত কিছু শুধুমাত্র দেখিয়েছি দুজনকে। ও কুপিয়েছে বালিশের উপরে, সে বালিশ আমি ফেলে দিয়েছি। আর ওই নারীকে দেখিয়েছি যে তোকে কুপিয়ে কি অবস্থা করেছে। এই জন্যই সে পরপর বেশ কয়েকবার হার্ট অ্যাটাক করেছে এবং মারা গেছে। বিচারাতে তাকে ডেড অবস্থা পাওয়া গেছে। ওই প্রেমিক তো মনে করেছিল সে তো পালিয়ে গেছে আগেই। পরে ও নিজে অবাক হয়, ওনা কুপিয়েছিল। এটা হচ্ছে মায়ার খেলা। একটা মানুষ ওই বাড়িতে খুন হয়নি। সবাই জানে যে এই বাড়িতে যে কজন মানুষ মারা গেছে সবাই স্বাভাবিকভাবে মারা গেছে, কিন্তু খুন কয়টা হলো দেখ, 4 জনই খুন। এবার তো 5 নম্বরটা। ও চেয়েছিল এই জমি বিক্রি করে দিতে, যে তোকে পাঠিয়েছে ওর বাবা চেয়েছিল জমি বিক্রি করে দিতে। তখন ওর জন্ম হয়েছে মাত্র। অস্থির হয়ে উঠেছিল, বৃষ্টির রাত, ও পাগল হয়ে গেছে এই জমি বিক্রি করার জন্য। যখন আমি খবর পেলাম তখন আমি ওকে স্বপ্নে বোঝাবার চেষ্টা করলাম, ও বুঝতে চায় না, যেন স্বপ্ন ওর কাছে কোনো কিছুই না। আমি কেন জানি অদ্ভুতভাবে ওকে বোঝাতে গিয়েও পারছিলাম না। বুঝতে পারলাম যে ওর উপরে আমার ক্ষমতা কাজ করবে না। ওর স্ত্রীকে বোঝাতে চাইলাম, ওর স্ত্রী তো ভয় পায়। ভয় দেখালাম, মারাত্মক ভয়।
ওকে নিয়ে যে তোকে এখানে পাঠিয়েছে তাকে নিয়ে যখন কোলে নিয়ে ওর মা শুয়ে থাকতো, বসে থাকতো, ওর মা টের পেত আমি যে ভয় দেখাই ওদেরকে। একদিন রাতে যখন অন্ধকারের ভেতরে কেউ ছিল না, ওই গেটের মধ্যে ধম 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 করে বাড়ি আমি পেরেছি। ওর মায়ের রুহ কেঁপে গেছে। আমি বুঝিয়েছি আমার জমির উপরে তোরা কেউ হাত দিবি না, তোদের সেই অধিকার কেউ দেয়নি, কখনো তোদের সেই অধিকার থাকবে না। কিন্তু ওর বাবা সেই কাজ করেছে। দালাল এনে আমার বাড়ি দেখাচ্ছে, দালাল এনে, আর যারা জমি মাপে আমি তাদেরকে দিয়ে আমার জমি মাপায়। কি করেছিলাম জানিস? ওর বাবা রাস্তা দিয়ে আসছিল, ওর পিছু ধাওয়া নিয়েছিল বেশ কয়েকজন মানুষ যাদের হাতে রয়েছে দেশীয় অস্ত্র। ওকে ধরতে পারলে কেটে টুকরো টুকরো করে ফেলা হবে। একটু ভারী মানুষ দৌড় দিতে পারছে না, কিন্তু যান বাঁচানোর জন্য যে কেউ তো দৌড় দেয়, কিন্তু ওই লোকেরা ওকে প্রায় ধরে ধরে ফেলে, এরকম একটা অবস্থা। ওই স্বাস্থ্যবান মানুষটা যত বেশি দৌড় দিয়েছে তত বেশি তার হার্টের উপরে চাপ পড়েছে, তত বেশি তার শরীর শক্তি ক্ষয় করছে, তত বেশি তার শরীর এমন অবস্থার দিকে পৌঁছে গেছে যে যেই কোনো সময় তার স্ট্রোক হতে পারে। হার্টের একটা অংশ যেই কোনো সময় ফেল করে মরে যেতে পারে, এরপরে সে নিজেই মরে যেতে পারে। কিন্তু সে ততক্ষণ পর্যন্ত দৌড় দিয়েছে কারণ আমি তার পেছনের লোক লাগিয়ে দিয়েছিলাম যাতে ওকে ধাওয়া দেয় কিন্তু না মারে। এই বাড়ির নিচ তলায় এসে প্রবেশ করার পরে যখন পড়ে গেল, তখন তার হৃৎপিণ্ডটুকু শুধু বাইরে বেরিয়ে আসা বাকি। এরপরে হলো তার কার্ডিয়াক অ্যারেস্ট। এই বাড়ির নিচে সে মরে পড়ে রইল, কেউ জানে না, স্রেফ আমি। কিন্তু ওই দিন আমার এমন রাগ উঠেছিল, বংশটাকে আমি নির্বংশ করে ফেলতে চেয়েছিলাম। এই জন্য আমি নিজে ওই দরজায় দাঁড়িয়েছিলাম যাতে গেট খোলে। তখন আমি জিজ্ঞেস করলাম, দরজায় কেন দাঁড়িয়েছিলেন? আপনার না পারি, আপনি যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারেন। সে সাথে সাথে বললো, এই বজ্জাত মহিলা চারপাশে কিছু তাবিজ লাগিয়েছে যাতে আমি ঘরে না ঢুকতে পারি। এই জন্যই তো আমি গেটে শব্দ করলাম যে তোর গেটটা খোলে। কিন্তু এই বজ্জাত মহিলা কিভাবে জানি টের পেয়েছে? তখন আমি বললাম যে না, বজ্জাত মহিলা টের পায় নাই, আল্লাহ টের পাইয়ে দিয়েছেন যে এক শয়তান বাইরে দাঁড়ানো, ওই শয়তান গেট খুললে তার পরিবারের সবার জীবন তো শেষই করে ফেলেছে, তারও জীবন শেষ করে ফেলবে, তাই না? ওই কিছু সময়ের জন্য আনসা একদম চুপ, কথাই বললো না। আমি বললাম, এরপরে কি আমি বলি? আপনি গেট টোকা দিলেন, সে বুঝলো বাইরে অন্য কেউ, একটা শয়তান দাঁড়ানো, তার কোলে তো তার বাচ্চা, তার ইন্টুইশন তাকে আল্লাহ বোঝালেন, তার রু তাকে বোঝালো যে গেটটা খুলিস না। সে গেট খোলে নাই, তো তখন আপনি ওইখান থেকে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যে দরজা খোল, দরজা যদি না খুলিস দরজা ভেঙে ঢুকে দুজনকে আপনি খেয়ে ফেলবেন, বলেছিলেন না? আপনি না জিন, তো রাক্ষসটা কি দুজনকে খাওয়ার চিন্তা ভাবনা করতে পেরেছিল খুব সুন্দরভাবে, রাগে ক্ষোভে একদম পাগল হয়ে গিয়েছিলেন, তাই না? ঠিক এই সময় আমরা এতটা পাগল হয়ে উঠলো, চারপাশে প্রচন্ড শব্দ, যে শব্দ কোন দিক থেকে আসছে আমি জানি না, কিন্তু মনে হলো যে একসাথে অনেকগুলো জেনারেটর চালু হয়ে গেছে। আমজা আমার দিকে তেড়ে এসেছিল, আমার খেয়াল আছে, এবং আমজাকে যে আমি সাহেব ধাক্কা মেরেছেন সেটা পর্যন্ত আমি দেখেছি। ওই ঘরে আমজা তখন দেয়ালের এক পাশ দিয়ে চলে গিয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার সামনে আমি সাহেব এলেন আর চলে গেলেন কোন জায়গায় আমি খেয়াল করি নাই। অর্থাৎ আমি সাহেব আমজাকে ধাক্কা দিয়েছিল, আমজা আবার আমার পেছনের দিক থেকে এসছে সেটা আমি বুঝতে পারলাম, কারণ দেয়ালের ভেতরে এক ধরনের অদ্ভুত শব্দ হচ্ছিল, কিন্তু আমি সাহেব আমাকে সরিয়ে দেন সেখান থেকে একটা ধাক্কা দিয়ে। আমি সাহেব আমাকে সরিয়ে দেন এবং সরিয়ে দেওয়ার পর আমি ফ্লোরের উপরে শাবল রাখলে যেরকম শব্দ হয় এরকম একটা শব্দ পেলাম, এবং আমি সাহেব হুকুম দিলেন এইভাবে, আনজা তুই যদি আর একবার এদিক থেকে ওদিক থেকে যেদিক থেকে এরই হোক না কেন আমার ছেলের দিকে যদি একবারের জন্য নজর দাস
আনজা তুই জানিস আমি তোকে এখান থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য ক্যাপেবল। আমি সাহেব তাকে এই কথাটা বলল। এদিকে দেয়ালগুলোর ভেতর থেকে না অদ্ভুত সব শব্দ আসছে, অদ্ভুত সব শব্দ। আর আমিও বলছিলাম তখন যে ঠিক ওই দিন তুই এরকম শব্দ করেছিলি। এক মহিলা যে কোনো কিছু জানে না, তার একটা সন্তান ছোট বাবু তার বুকে ছিল, কোলে ছিল। ওই দিন রাতেরবেলা ওই অসহায় মহিলা তার স্বামীর নিচে ডেড মরে পড়েছিল, তোর কারণে তুই মেরেছিস। আর এরকম শব্দ তুই ওই দিন করেছিলি। ওই দিন ওই মহিলা যখন পালিয়ে গিয়েছিল তখন তা দেখে তুই খুশি হয়েছিলে, কিন্তু আজকে আমি পালাই নাই, দেখ আমি এখানে দাঁড়ানো। কিন্তু তারপরও ওই শব্দগুলো করে যাচ্ছিল। এই শব্দগুলো কোনো মতে আপনাদের পক্ষে বোঝানো সম্ভব না আমার। আনজা তুমুল শব্দ চালিয়ে যাচ্ছিল, কিন্তু কতক্ষণ? একটা সময় এরকম অবস্থা হয় যে মনে হচ্ছে যেন পুরো ভবনটা কাঁপছে, পুরো ভবনটাই কাঁপছে, এরকম মনে হলো। আমি সাহেব আমাকে ইশারা দিলেন যে বাইরে বের হয়ে যাও। ওনার কথা মতো আমি বাইরে বের হলাম এবং আমি সাহেব তখন টের পাই যে আমি তেল পর্যন্ত এনেছিলাম এখানে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। আমি যখন বাইরে বেরিয়ে আসি তখন আমি সাহেবকে একটা কথা বলতে শুনি, সেটা হচ্ছে যে ওই তেলটা কিন্তু এখন আশপাশে আছে, আমি চাইলে আগুন ধরিয়ে দিতে পারি। আনজা, তুই যদি শান্ত না হস আমি আগুন ধরিয়ে দেব এবং তোর এই বাড়ি সমস্ত কিছু একেবারে জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। তখন কি করবি তুই? আনজা না থামে নাই, কিন্তু আনজা থামেনি, কিন্তু আমাদের আসলে কোনো কিছু ছিল না। ওই দেয়ালের পেছন থেকে যখন আপনি দেয়াল ভাঙবেন আর আপনি যদি দেয়ালের অপোজিটে দাঁড়ান তখন দেখবেন যে দেয়ালের ভিতরে ভাইব্রেশনটা এবং ক্র্যাক হচ্ছে যে সেটা আপনি দেখতে পাবেন। আমি একটা জানালার পাশে এরকম ক্র্যাক হতে দেখলাম নিজের চোখে। আনজা সম্ভবত সেখানে ধাক্কা মারছিল বা বাড়ি মারছিল ওই অংশের দেয়ালটা ভাঙার জন্য। দুনিয়াতে কিছু জিন রয়েছে যারা এরকম, খুব কম কিন্তু এরা আবার সংখ্যায়। এরা থাকেই ওই স্পেসটায় যে স্পেসে ওদের থাকার কথা। এরা যখন এখানে আসে এরা এদের গায়ের জোর দেখায়। এরা সংখ্যায় খুব কম, কিন্তু যেখানে রয়েছে এইভাবে গায়ের জোর দেখায় সেখানে প্রচুর। কিছু করার ছিল না আসলে। ওই বাড়িটা, ওই জায়গাটা আনজার নিয়ন্ত্রণের ভেতরে, কিছুই করার ছিল না। আর ওই ওয়াকফ দিয়ে বা মাদ্রাসা দাঁড় করালে তার ক্ষতি হয়ে যেত, কারণ তার নাতির প্রচন্ড হুমকি সে দিয়েছে নাতিকে, যে নাতির কি করবে সে। কিছু করার ছিল না। কিন্তু আমি অনেক ভেবেছি ময়ূর এবং এই পাখিটা, এই ছোট্ট পাখিটা, এটা শুধুমাত্র ওই ব্যাপার নয় যে ময়ূর আর পায়রা, যেভাবে আমি বলেছিলাম শুধু এই ব্যাপারটা নয়। কেন যেন আমার মনে হচ্ছিল যে আনজার প্রিয় কেউ সম্ভবত ওই জমিনের নিচে দাফন, বা ওই জমিনের নিচেই হয়তো তাকে রাখা বা কোনো কিছু, যেটা আনজা বলেনি বা আমি সে বলা দরকার মনে করিনি আমাকে, বা আমিও জানি না। ওই যতটুকু ইমেজে দেখেছি আর কি, ভিশনে যতটুকু দেখেছি, এর বাইরে আজ পর্যন্ত আর কিছু দেখিনি আমি। ওই বাড়িটার কিছু করা সম্ভবই না, কিন্তু ওই বাড়িটা ভাঙবে, এটা সত্যি কথা। এবং আমি আজ পর্যন্ত আর জানি না যে ওই বাড়িটা ভাঙা হয়েছে কিনা বা কিছু দাঁড়িয়েছে কিনা। কিন্তু ওই বাড়িটা, মানে ওই বাড়িটা হবে, মানে ভাঙবে এবং বহুতল ভবন হবে এবং আনজা সবার উপরে নিয়ন্ত্রণ রাখবে। অর্থাৎ ভবিষ্যতে যদি কখনো ওই বাড়িতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যদি কোনো বড় ধরনের মানুষজন মারা যায়, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারবো ওটা আনজার কাজ। আমি খোঁজ নিব অবশ্যই ওই জমির অবস্থা কিরকম। এইটুকুই, ঘটনা এটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।